হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের জৈব রসায়নের প্রথম ক্লাসে। আজকে অনেক দিন পর আমি মনে হয় বন্দি পাঠশালা পেজ থেকে লাইভে আসছি। সেই অনেক দিন আগেই মনে লাইভে আসছিলাম। তো তোমাদের সাথে আজকে জৈব রসায়নের প্রথম ক্লাসটা ইনশাল্লাহ আমি নিব। তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় জৈব রসায়ন অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এই পার্ট থেকে ডেফিনেটলি দেয়ার হাই চান্সেস যে প্রশ্ন আসতেই পারে। এবং জৈব রসায়ন নিয়ে মেডিকেলের স্টুডেন্টদের, স্পেশালি যারা মেডিকেল অ্যাডমিশন দিচ্ছে, ওদের একটা ভয় কাজ করে, একটা ভীতিকর অবস্থার মধ্য দিয়ে যায়। বাট বিলিভ মি, জৈব রসায়ন না আসলে মোটেই ওইরকম কিছু না। ইনশাল্লাহ আমরা মেডিকেলের জন্য যেভাবে জৈব রসায়নকে পড়ানোর প্রয়োজন, ওভাবেই তোমাদেরকে জৈব রসায়নের এই পুরো 3টা ক্লাসের মাধ্যমে দেখাই দিব, এবং এর মাধ্যমে তোমার জৈব রসায়নের একটা কম্প্যাক্ট প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই জৈব রসায়নটা পুরোটাই হচ্ছে আমরা পেজ থেকে লাইভ নিব। সো 3টা ক্লাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই জৈব রসায়নটা কাভার করব, এবং আমাদের হাজারি স্যারের বই দাগায় দাগায় আমি তোমাদেরকে জৈব রসায়নটা পড়াবো যেভাবে আমরা নর্মালি পড়াই। সো টার্গেট ডিএমসি 4.0 কিংবা প্রি মেডিকেল ব্যাচ, এইচএসসি 25-এর যে প্রি মেডিকেল ব্যাচ, সেই 25-এর প্রি মেডিকেল ব্যাচের দুইটার কম্বিনেশনেই আমাদের অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল কোর্সগুলো আগাচ্ছে। তোমাদের 24 ব্যাচের জন্য টার্গেট ডিএমসি 4.0 একদম পুরোদমে আগাচ্ছে, আর 25 ব্যাচের জন্য আমাদের বন্দি পাঠশালার টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ব্যাচ, আমার এবং হৃদয় এবং সাথে আমাদের এক টিচার প্যানেল আছে, আমাদের সেই প্যানেলের একসাথে কিন্তু পথ চলা শুরু হয়েছে। তোমরা জানো যে প্রি মেডিকেল ব্যাচ যেটা 25 ব্যাচের জন্য, সেই প্রি মেডিকেল ব্যাচেরও কিন্তু সপ্তাহে 2 দিন করে মেডিকেল অ্যাডমিশনের ক্লাসগুলো হয়। তো তোমাদের যদি মনে হয় যে ভাইয়া এখন থেকে মেডিকেলের প্রিপারেশন নেওয়া উচিত, এবং অল্প অল্প করে তুমি এইচএসসির পাশাপাশি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারো, কারণ ইট ইজ অবভিয়াস যে তোমার জন্য প্রি মেডিকেল কোর্সটি, এবং এই কোর্সের মাধ্যমে তুমি দেখবে ইনশাল্লাহ তোমার এইচএসসির পাশাপাশি মোটামুটি ভালোভাবে তোমার মেডিকেলের প্রস্তুতিও মোটামুটি অল্প অল্প করে আগাতে থাকবে। ঠিক আছে? আর যারা 24 ব্যাচের আছো, তোমাদের কিন্তু সামনে ইনশাল্লাহ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সময় চলে আসতেছে, এবং তোমরা জানো তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল এক্সাম ব্যাচ আছে, দি ওয়ারিয়র্স। সো যাদেরই মেডিকেল টার্গেট, তোমরা ওই দি ওয়ারিয়র্স এক্সাম ব্যাচে কয়েকবার তোমাদের বইটা রিভিশন দেওয়া হচ্ছে। সো ওই এক্সাম ব্যাচে তোমরা জয়েন করতে পারো, এবং খুবই অল্প একটা নামমাত্র একটা ফি, কারণ এর মাধ্যমে তোমরা আবার বইও পাওয়া হচ্ছে একটা ভাষায়। সো এই নামমাত্র ফিতে মনে হয় 500 টাকার মতো আছে, এবং সেটা আবার কদিন পরে সেগমেন্ট 2 যখন শুরু হবে, মাত্র 400 টাকায় বই ছাড়াই তোমরা সেই কোর্সটা এনরোল করতে পারবা। সেটা ইনশাল্লাহ তোমাদেরকে ভাই ঘোষণা দিয়ে দিব। এর পাশাপাশি তোমরা ওখানে কিন্তু তোমাদের কিছু রিভিশন ক্লাস পাবা, তোমাদের মেইন বই থেকে একদম মেইন বই ধরে ধরে কিছু রিভিশন ক্লাস, যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো একবার করে দেখায় দেওয়ার মতো করে সুন্দর করে যেন তোমাকে লাস্ট মুহূর্তে প্রিপেয়ার করতে পারি। এই জন্য আমরা লাস্টে কিছু রিভিশন ক্লাস নিব, সবার জন্য ফ্রি থাকবে। আমাদের যারা এক্সাম ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য থাকবে। এর পাশাপাশি তোমাদের জানো তোমরা জিকে, যেটা তোমাদের সাধারণ জ্ঞানে 10 নম্বর যে এবার বলা হয়েছে, ওই 10 নম্বরের মধ্যে তুমি দেখবা আগে কিন্তু বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ বলা ছিল, বাট এখন কিন্তু সেসব লাইন কিছুই নাই। এখন কিন্তু আন্তর্জাতিক থাকার চান্স আছে, হাই চান্সেস, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বলতে পারো, কারণ যেহেতু আগে স্পেসিফিক্যালি বলেই তো, এবার যেহেতু বলে নাই, সো আন্তর্জাতিক থাকার চান্স আছে। এখন হুট করেই আন্তর্জাতিক তুমি পড়তে গিয়ে ঝামেলায় পড়তে পারো, কারণ তোমাকে কেউ নিশ্চয়ই এত গুছায় সুন্দর করে দিবে না। সেই জন্য দি ওয়ারিয়র্স এক্সাম ব্যাচ, যেটা মাত্র 400 বা 500 টাকা, তুমি যে প্রোমো কোড ইউজ করো এক্সাম 500, 1000 টাকার কোর্স ফিটা কমে 500 টাকা হয়ে যাবে। ওই কোর্সের মধ্যে তুমি জিকের যেই ক্লাস, আন্তর্জাতিক ক্লাসগুলো তুমি পেয়ে যাবা। সো তোমার জন্য আই থিঙ্ক এটা খুবই ভালো একটা অপরচুনিটি। যারাই আন্তর্জাতিক যে সাধারণ জ্ঞান আছে ওটার উপর একটা ভালো প্রিপারেশন নিতে চাও, এক্সামের মাধ্যমে ভালো কোশ্চেন সলভ করতে চাও, এবং কোশ্চেন দেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটা তোমার প্লেস কত, তোমার পজিশন কত হচ্ছে, অনলাইন কোশ্চেন সলভিং এর মাধ্যমে তুমি যে যাচাই করতে চাও, ইট ইজ আ গুড অপশন ফর ইউ। ঠিক আছে? সো তুমি 24 ব্যাচের হও কিংবা 25 ব্যাচের হও, তুমি যে ব্যাচেরই হও, 26 ব্যাচ বাদে তোমাদের জন্য ইনশাল্লাহ আমাদের মেডিকেলের প্রত্যেকটা সার্ভিস অ্যাভেলেবল আছে। আমি প্রথমে বলে নিলাম, কারণ আমাদের সার্ভিসগুলা আমরা খুব বেশি হয়তো বলে বেড়াই না। তোমরা যারা আমার সাথে কানেক্টেড আছো তারাই জানো, বাট ম্যাক্সিমাম মানুষজন হয়তো বা ধারণা অনেক সময় পায় না। আমাকে অনেক সময় বলে ভাইয়া জানতাম না শুরু হয়েছে যে। সো এই কারণে হচ্ছে একটু গ্যাপ থেকে যায় একটু তোমাদের কাছে জানানোর ক্ষেত্রে, বাট যারা যারা যুক্ত আছে তারা জানে যে এক্সাম ব্যাচের কত সুন্দরভাবে পরীক্ষা চলছে, এবং দারুণভাবে আমাদের জিকে ক্লাসও ইনশাল্লাহ শুরু হবে, ফারিয়াপুর আন্তর্জাতিক জিকে ক্লাসগুলো। এবং একটা ক্লাস তোমাদের জন্য হয়তো পেজ থেকে ওপেন করে দেওয়া হইতে পারে, বাট তোমাদের জন্য পাবলিকলি নেওয়া হতে পারে, বাট বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ প্রাইভেট গ্রুপে হবে। ঠিক আছে? সো আমার মনে হয় তোমার জন্য এটা সুযোগ, এই সুযোগটাকে সবাই কাজে লাগাও, এবং কাজে লাগিয়ে ইনশাল্লাহ একটা বেস্ট রেজাল্ট তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় নিয়ে আসো। সো তোমরা যারা যুক্ত আছো ক্লাসটা অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিবা। তোমাদের যে গ্রুপগুলো আছে, স্পেশালি আমাদের টার্গেট ডিএমসি 4.0 গ্রুপ,
এবং আমাদের যে প্রি মেডিকেলের গ্রুপ এগুলো একটু শেয়ার করে দিচ্ছি, ভাই নিজে শেয়ার করে দিচ্ছি। তুমি একটু তোমার ফ্রেন্ডদের কাছে আমাদের টেলিগ্রামে যে ডিসকাশন গ্রুপ আছে ওখানে একটু কষ্ট করে জানাই দাও যে তোমাদের ক্লাসটা শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে সবাই এই জৈব রসায়নের প্রথম ক্লাসে জয়েন করতে পারবে আর কি। এবং তোমরা জানো যে তোমাদের তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের 17 তারিখের দিকে। এটা কিন্তু তোমাদের জন্য একটা পয়েন্ট আমি বলবো যে এটা কাইন্ড অফ মানে ভেরি ইম্পর্টেন্ট টু সে যে তোমাদের কিন্তু একটা মেডিকেল ভর্তি পরীক্ষা প্রিপারেশন নেওয়ার জন্য কয়েকবার করে বইটা রিভিশন দিতে হবে। এবং সেই জন্য তোমার যা যা করা প্রয়োজন, তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার বইটা রিভিশন দেওয়ার ক্ষেত্রে একটা বাধা হচ্ছে, আমি অনেক স্পেশাল জৈব অধ্যায়ে আটকে যাই, তাহলে বুঝবা যে তোমার রিভিশন দেয়া টেকনিকের মধ্যে অনেক ঝামেলা আছে। কারণ জৈব অধ্যায়টা কিন্তু মোটেই ওরকম কঠিন না যেটাকে আমরা কঠিন বানিয়ে রাখছি, ঠিক আছে? সো সবাই অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডদের কাছে লাইভটা শেয়ার করে দাও যেন সবাই মিলে আমরা আজকে ক্লাসটা করতে পারি। এবং জৈব রসায়নের যে প্রথম ক্লাস এটা তোমাদের করার মাধ্যমে বুঝতে পারবা জৈব রসায়নটা কিন্তু মোটেই এরকম কঠিন না। আমি ইনশাল্লাহ তোমাকে ইজি বানাই দেবো। যারা এর আগে আমার ক্লাস করেছো তারা হয়তো মোটামুটি জানো, যারা ক্লাস করো নাই তারা হয়তো একটু আইডিয়া কম পাইছো, বাট ইনশাল্লাহ তোমরা আজকেও একটা আইডিয়া পেয়ে যাবা। সো মোটামুটি লাইভ আমি মোটামুটি যে সকল জায়গায় দেওয়ার কয়েকটা জায়গায় দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদের কাছে লাইভটাকে পৌঁছে দাও, ঠিক আছে? আচ্ছা, তো এই অধ্যায় থেকে আমি যদি বলি জৈব রসায়ন থেকে এমসিকিউ মানে কখনো এমন হয় যে একটা দুটা প্রশ্ন আসে, আবার কখনো এমনও হয় যেখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তো এই জন্য জৈব রসায়নের মেডিকেলের পার্টটা কিন্তু একটু আলাদা। ভার্সিটি বলো ইঞ্জিনিয়ারিং বলো ওগুলোর তুলনায় মেডিকেলের পার্টটা একটু আলাদা, একটু অন্য প্যাটার্নের প্রশ্ন আসে। এবং এখানে অনেক কিছুই আছে একদম গ্রস, জাস্ট গ্রস, বড় আকারে আমি দেখাই দেবো, পড়াই দেবো ক্লাসে, আমি ক্লাস করাই দেবো ইনশাল্লাহ। তুমি অধ্যায় শেষ করার পরেই বুঝতে পারবা একদম গ্রসলি এখান থেকে আসে। যে এমন না যে তোমার যে ভাইয়া একদম ভিতরে একটা বিক্রিয়া দিয়ে ওখানে কত টেম্পারেচার, এরকম না। যেগুলো একদমই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা একদমই মোস্ট ইম্পর্টেন্ট পড়তেই হবে, ওই সব জায়গা থেকেই মেডিকেলের প্রশ্নটা আসে। সো আমার মনে হয় যেটা তোমার জন্য অপরচুনিটি। যাদের এখনও জৈবযোগ্য ভালো প্রিপারেশন নেওয়া বাকি আছে তারা ইনশাল্লাহ আমাদের সাথে 3টা ক্লাসের মাধ্যমে তুমি জৈব রসায়নের প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? এবং এটার চেয়ে ভালো অপরচুনিটি তুমি হয়তো পরবর্তীতে নাও পেতে পারো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমার মনে হয় ভাইয়া ক্লাসটা শুরু করতে পারি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই জৈব রসায়নের আমাদের এখানে শুরুতেই কিছু কি কি পার্ট শিখতে হবে এগুলো তো লাগবে না, আমরা চলে যাই হচ্ছে আমাদের এই জায়গাটাতে। ওকে, তাহলে জৈব রসায়নে জৈব যৌগ আমাদের প্রথমে জৈব যৌগ আছে। জৈব যৌগ সংকেত কিভাবে লিখি, জৈব যৌগের মধ্যে কি কি মৌল থাকে। জৈব যৌগটা আসলে কার্বন ডিপেন্ডেন্ট, একদম সহজ কথা বললে কার্বন ডিপেন্ডেন্ট, কার্বনের সাথে সংশ্লিষ্ট আছে। কার্বনের সাথে আরো কিছু আছে, কার্বনের সাথে হাইড্রোজেন মোটামুটি কমনলি থাকে, কমনলি কার্বনের সাথে হাইড্রোজেন থাকে। তবে এছাড়াও আরো কিছু জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনোটা থাকতে পারে। তোমরা কি কেউ ভাইয়াকে বলতে পারবা যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই চারটার মধ্যে অর্থাৎ হ্যালোজেনগুলোর মধ্যে কে বেশি সক্রিয়? কে বলতে পারবা যে ভাইয়া হ্যালোজেনগুলোর মধ্যে কে বেশি সক্রিয়? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হ্যালোজেনগুলো আছে, হ্যালোজেনগুলোর মধ্যে কে বেশি সক্রিয়? তোমরা জানো ভাইয়া হ্যালোজেনগুলোর মধ্যে কিন্তু ফ্লোরিন বেশি সক্রিয়, এবং এটা কিন্তু সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক অধাতু, তাই না? তড়িৎ ঋণাত্মকতার মান পাচ্ছে না ভাইয়া, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4। তাহলে সবচেয়ে বেশি সক্রিয় অধাতু কোনটা? উত্তর হইল ফ্লোরিন। এবং এই জন্যই কিন্তু ফ্লোরিন অনেক অনেক বিক্রিয়া দেয় যেটা বাকি অনেকেই দেয় না। সো ফ্লোরিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ হ্যালোজেন। চলে আসি ভাইয়া এই যে জৈব যৌগ অজৈব যৌগ এই ভাগটা বা এই নামকরণটা কে করছেন? এই জৈব অজৈব যৌগ নামকরণ করছেন বিজ্ঞানী বার্জেলিয়াস। বিজ্ঞানী বার্জেলিয়াস জৈব যৌগ অজৈব যৌগ নামকরণ করছেন। তিনি সবগুলোকে ভাগ করছেন, এই হলো জৈব যৌগ, এই হলো অজৈব যৌগ। নেক্সট একটা ইম্পর্টেন্ট মতবাদ, প্রাণ শক্তি মতবাদ। এই প্রাণ শক্তি মতবাদ কে দিছে? ভেরি ইম্পর্টেন্ট, প্রাণ শক্তি মতবাদও দিচ্ছেন বিজ্ঞানী বার্জেলিয়াস। ভাই তাহলে বার্জেলিয়াস এত কিছু করছেন, বার্জেলিয়াস জৈব জৈব নামকরণ করছেন, আবার প্রাণ শক্তি মতবাদ দিচ্ছেন, ভেরি গুড। তাহলে বার্জেলিয়াস কি করছেন? দুইটা কাজ, একটা হচ্ছে জৈব যৌগ অজৈব যৌগ নামকরণ করছেন, নেক্সট প্রাণ শক্তি মতবাদ দিয়েছেন। ক্লিয়ার?
ভার্জিলিয়াসের অবদান কয়টা পেলাম আমরা এখানে? দুইটা। জৈব যৌগ অজৈব যৌগের নামকরণ, আরেকটা কি? প্রাণ শক্তি মতবাদ। ভেরি গুড। এবার আসি, তাইলে ভাইয়া এই যে জৈব রসায়নের জনককে আর কাহিনী কি খেয়াল করে দেখো। প্রথম একটা বিক্রিয়া আছে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেট, এই বিক্রিয়া দিলাম মিশায়া, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেট তৈরি হয়ে গেল অ্যামোনিয়াম সায়ানেট। এই যে অ্যামোনিয়াম সায়ানেট, এখান থেকেই তৈরি হয় ইউরিয়া। এই ইউরিয়া হচ্ছে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ। তাহলে পরীক্ষাগারে অটোমেটিক্যালি বিজ্ঞানীরা চায় নাই, ওই ফেডরিকগুলো চায় নাই, কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে, কারণ অ্যামোনিয়াম সায়ানেটটা পুনর্বিন্যাসের মাধ্যমে ইউরিয়া তৈরি করে। তাহলে যদি পরীক্ষায় আসে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটা, উত্তর হচ্ছে ইউরিয়া। তাহলে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটা, উত্তর হলো ইউরিয়া। ইউরিয়া প্রস্তুত করছেন, এই জন্য ভাই এই ফ্রেডরিক উহলারকে বলা হয় জৈব রসায়নের জনক। তাহলে জৈব রসায়নের জনককে, জৈব রসায়নের ফাদারকে, উত্তর হচ্ছে ফ্রেডরিক উহলার। তাহলে জৈব রসায়নের জনককে, জৈব রসায়নের জনক হচ্ছে, উত্তর হচ্ছে ফ্রেডরিক উহলার। তাহলে আমার ভাইকে উত্তর করে দাও তো, প্রাণ শক্তি মতবাদ কে দিছেন? প্রাণ শক্তি মতবাদ দিছেন বিজ্ঞানী ভার্জিলিয়াস। প্রাণ শক্তি মতবাদ কে দিছেন? বিজ্ঞানী ভার্জিলিয়াস। আর জৈব রসায়নের জনক কে? উত্তর হচ্ছে ফ্রেডরিক উহলার। কথা সিম্পল, ক্লিয়ার কাট। নেক্সট ভাই, সংখ্যা, জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, অনেক, 80 লক্ষের বেশি, এ প্লাস। তাহলে তুমি জৈব যৌগ না পড়ে যেরকম এ প্লাস পাওয়া কঠিন ছিল, কাইন্ড অফ এরকম জৈব যৌগের সংখ্যা এ প্লাস, মানে 80 লাখের বেশি, এ প্লাস। এ প্লাস মনে রাখলে ইজিলি সংখ্যাটা মনে থাকবে। আর অজৈব যৌগের সংখ্যা খুবই কম, 1 লাখের কাছাকাছি। অজৈব যৌগের সংখ্যা 1 লাখের কাছাকাছি। এখন আসি, জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? জৈব যৌগের সংখ্যা যে এত বেশি, কারণ কি? কারণ হলো 3টা। জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার কারণ কয়টা? কারণ 3টা। নাম্বার 1, ক্যাটিনেশন। ক্যাটিনেশন মানে কি? তোমরা জানো কার্বন কার্বন এক বন্ধন হইতে পারে, কার্বন কার্বন দ্বি বন্ধন হইতে পারে, কার্বন কার্বন ত্রি বন্ধন হইতে পারে, কত রকমের নিজেদের মধ্যে বন্ধন, তাই না? এই হলো ক্যাটিনেশন। নেক্সট, সমানুতা বা আইসোমারিজম। তোমরা জানো যে অনেক অনেক সমাণু আছে, যেমন একটা এক্সাম্পল ভাইয়া লিখে দেই, এটাই পরীক্ষা আসে। খেয়াল করে দেখো ভাইয়া, অ্যালকোহল, তোমরা কি জানো অ্যালকোহলের সমাণু কোনটা? অ্যালকোহলের সমাণু হচ্ছে ইথার। অ্যালকোহলের সমাণু কোনটা? ইথার। তোমরা কি জানো অ্যালডিহাইডের সমাণু কে? ভাইয়া অ্যালডিহাইডের সমাণু হচ্ছে কিটোন। অ্যালডিহাইডের সমাণু হইলো কিটোন। এই সমাণু দুইটা মাস্ট পড়া লাগবে। অ্যালকোহলের সমাণু কোনটা? ইথার। অ্যালকোহলের সমাণু কোনটা? ইথার। আর অ্যালডিহাইডের সমাণু কোনটা? কিটোন। ভেরি গুড। নেক্সট খেয়াল করে দেখো, তৃতীয়টা হলো পলিমারকরণ। তোমরা জানো কার্বন কার্বন কিন্তু একসাথে, অনেক কার্বনের যে জৈব যৌগগুলো আছে, ছোট ছোট যে কাঠামোগুলা, এগুলো একসাথে যুক্ত হয়ে অনেক বড় একটা কাঠামো তৈরি করতে পারে, এগুলো বলে পলিমার। যেমন দেখো ভাইয়া ইথিলিন। ইথিলিন, ইথিলিনের পলিমারকে বলা হয় পলিথিন। আমরা সবাই জানি, ইউজ করি। ইথিলিনের পলিমারকে বলা হয় পলিথিন। এই যে পলিমারকরণ, তাহলে এখন এই 3টা জিনিসকে আমরা মনে রাখবো কি দিয়ে? ক্যাপস দিয়ে। ক্যাপস। তাহলে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি? উত্তর হচ্ছে ক্যাপস। কতে হইল কেটিনেশন, পতে হচ্ছে পলিমারকরণ, শতে হচ্ছে সমানুতা। তাহলে জৈব যৌগের এই যে এত বেশি পরিমাণ জৈব যৌগ, এর পিছনে কারণ কি বললাম? ক্যাপস। কতে কেটিনেশন, কতে কেটিনেশন, পতে পলিমারকরণ, শতে হচ্ছে সমানুতা, ক্যাপস। আচ্ছা, এবার আসি এই তিনটা বৈশিষ্ট্যের মূল কারণ। এখন তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত আর কার্বন কার্বন বন্ধন শক্তির মান কত। কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান ফিক্সড, তোমরা এটা পড়েছো 2.5। ওই যে তড়িৎ ঋণাত্মকতার মান বের করার একটা সিস্টেম আছে, তাই না? ওই 0.5 করে বাড়তে থাকে ডান পাশে গেলে, ওই হিসেবে কিন্তু কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5। আর কার্বন কার্বন বন্ধন শক্তির মান হলো 347 কিলোজুল পার মোল। অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5 আর বন্ধন শক্তি কত? 347 কিলোজুল পার মোল। ভেরি গুড। এবার আসি ভাইয়া, একে ডোনেশন অনেক কিছু লিখছে, আমার এগুলো কোনো দরকার নাই, আমি পৃষ্ঠগুলো চলে যাব ফুলারিন্সের বেলায়। ফুলারিন্স, হোয়াট ইজ ফুলারিন্স? খেয়াল করে দেখো, ফুলারিন্সের মধ্যে আমরা মোট আসলে এই যে আমাদের এখানে একটা বিশেষ ধরনের রূপভেদের কথা বলা আছে ফুলারিনের, এখানে খেয়াল করে দেখো 30 থেকে 70টা কার্বন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। ভেরি গুড, ভেরি গুড, সমস্যা নাই। 30 থেকে 70টা কার্বন থাকতে পারে। এখন ফুলারিন্স কি সবাই? না, সবাইকে ফুলারিন্স বলা হয় না। ফুলারিন্স কারা?
ফুলারেন্সের সংখ্যাটা, কার্বন সংখ্যাটা ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো কার্বন সংখ্যা কত কত, দেখো 32, 50, 60, 70, এই চারটা হলো ফুলারেন্স। তাহলে 32, 50, 60, 70 এর নামকরণ করা হয় ফুলারেন্স। 32, 50, 60, 70 কেন বললাম? প্রশ্ন দেখবা এরকম দিতে পারে, নিচের কোনটা ফুলারেন্স নয়, এইভাবে দিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে দেখবা ওখানে লেখা আছে কার্বন 40, এই এখানে 40 আছে নাই, তাহলে 40 কিন্তু ফুলারেন্স না। তাহলে 32, 50, 60, 70 এই চারটা হলো ফুলারেন্স। 32, 50, 60, 70 এই চারটা হলো ফুলারেন্স, ঠিক আছে? আর তোমরা কারা কারা আমাদের সাথে এই কোর্সে প্রি মেডিকেলে যুক্ত আছো সবাই একটু ঝটপট কমেন্ট করে দেখি। 25 ব্যাচের কারা যুক্ত আছো, আর যারা 24 ব্যাচের আমাদের কোর্সে যুক্ত আছো বা এক্সাম ব্যাচে, কে কোন ব্যাচে যুক্ত আছো একটু ভাইয়াকে জানাই দাও, ঠিক আছে? সবাই ঝটপট করে ভাইকে একটু জানাই দাও, তাহলে আমরা একটু কমেন্ট সেকশনে দেখে নিব যে কারা কারা আমাদের সাথে প্রি মেডিকেলে যুক্ত আছে, কারা কারা আমাদের সাথে মেডিকেলে যুক্ত আছে, কারা কারা ভাইয়াদের সাথে এক্সাম ব্যাচ দি ওয়ারিয়র্সে যুক্ত আছো। সবাই ঝটপট করে তার পরিচিতি একটা এক লাইনে ছোট্ট করে লিখে দাও। তাহলে ভাই ফুলারেন্স বলছি চারটা, 32, 50, 60, 70 মুখস্থ। 32, 50, 60, 70, 32, 50, 60, 70। ভাইয়া ইয়ে কি আছে, 40 কি আছে এখানে? 40 এখানে নাই। 32, 50, 60, 70। নেক্সট, এই ফুলারেন্সে কার্বনের সংকরণ হচ্ছে sp2 সংকরণ, ভেরি ইম্পর্টেন্ট। এখানে কার্বনের সংকরণ কোনটা? sp2 সংকরণ, sp3 কিন্তু না। কি বললাম? sp2। তাহলে ফুলারেন্সের মধ্যে সংকরণ হচ্ছে sp2 সংকরণ। এবং আণবিক ভর দেখো, যেহেতু 60টা কার্বন, যেটা এই যে কার্বন যে 60 যেটা, এই 60 যেটা এটাকে বলা হয় বুকমিনস্টার ফুলারিন বিজ্ঞানের নাম অনুযায়ী, বা বাকি বল বলে, গম্বুজম দেখতে। কার্বন যেটা 60, এখন এই কার্বন 60 যেটা, এটা আণবিক ভর কত হবে ভাইয়া? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 কাছাকাছি, তাই না? তাহলে 60 × 12 মানে 720, জাস্ট গুণ করে দিছি। যত আছে ধরো এটার আণবিক ভর কত হবে? এটারে 12 দিয়ে, কার্বন সংখ্যাটাকে 12 দিয়ে গুণ করতে হবে। এটার আণবিক ভর বের করতে গেলে এই কার্বন সংখ্যাটাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? ওকে ফাইন। সো একটা বিশাল অ্যামাউন্ট মানুষজন টার্গেট এমসি যুক্ত আছে, একটা বিশাল অ্যামাউন্টের মানুষজন যুক্ত আছে হচ্ছে প্রি মেডিকেলে, এক্সাম ব্যাচে, ওয়ারিয়র্সে। ওকে ইনশাল্লাহ, ঠিক আছে, ভেরি গুড। ওকে লাভলি, ভেরি গুড। চলে আসি ভাই সামনের দিকে। এখন আসি সফলতার মূল কারণ বলছে, খেয়াল করে দেখো পরীক্ষা যদি আসে ডিরেক্ট প্রশ্ন, কার্বনের কেটেনেশনের সফলতার মূল কারণ কি? দেখো এটা বলার জন্যই বলতেছিলাম সফলতার মূল কারণ। দেখো প্রথমে লেখা আছে কার্বন কার্বন বন্ধন শক্তি 347 কিলো জুল পার মোল, আগেই বলছি। এরপরে লেখা আছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5। তো এই দুইটা জিনিস কিন্তু আমরা আগেই পড়ে আসছি, তাই না? এই সফলতার মূল কারণ দুইটা, একটা হচ্ছে কার্বনের যে বন্ধন শক্তি কত, 347, মুখস্থ করে ফেলো ভাইয়ের সাথে একসাথে মুখস্থ করলে আর বাসায় কষ্ট করতে হবে না। কার্বনের বন্ধন শক্তির মান কত? কার্বন কার্বন বন্ধন শক্তির মান হচ্ছে 347 কিলো জুল পার মোল। কত বললাম? 347 কিলো জুল পার মোল। আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.5। কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.5। আসি এবার এটা একটু দেখতে পারো চাইলে, এই যে পলিথিন যে তৈরি হয় সেখানে মোট তাপের পরিমাণ কত? 200 ডিগ্রি সেলসিয়াস। পলিথিন তৈরি করার জন্য যে তাপ প্রয়োগ করা হয় সেখানে তাপের মান হলো 200 ডিগ্রি সেলসিয়াস। আর এইখানে প্রভাবক কোনটা একটু খেয়াল করে দেখো, প্রভাবক হচ্ছে অক্সিজেন। আরও অনেক প্রভাবক আছে, তবে যেহেতু তোমাদের এখানে অক্সিজেন দিছে এটাই তোমরা মাথায় রাখো। তাহলে পলিথিন তৈরিতে তাপমাত্রা হলো 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যে পলিথিন তুমি বাসায় ব্যবহার করো, এই পলিথিন যখন তৈরি করা হয় সেখানে কত তাপমাত্রা প্রয়োগ করা হয়? 200 ডিগ্রি সেলসিয়াস। এবং সেখানে প্রভাবককে খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট, সেখানে প্রভাবক হচ্ছে অক্সিজেন। ভেরি গুড। সামনে চলে আসি ভাইয়া, এখানে কয়েকটা মান আছে, এই মানগুলো একটু পড়বা, কয়েকটা গলনাঙ্ক স্থূলনাঙ্ক পড়বা। একটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, খুবই কমন, 1 to 1 ডায়াল করুন স্টার 1 to 1 হ্যাশ, তাই না? বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই কমন একটা মান। এটা যদিও আমাদের পরবর্তীতে লাস্টের ক্লাসে আবার দেখবা, আবার দেয়া আছে। তারপর যেহেতু এখানে শুরুতে আছে মান, কয়েকটা মান আমরা মুখস্থ করতে বলি। একটা হচ্ছে ধরো মিথানল, আবার ইথানল, এগুলো খুবই কমন। মানে একটা জৈব যৌগ যখন কেউ পড়তে যায়, জৈব যৌগের কেউ যদি স্ফুটনাঙ্ক গলনাঙ্ক পড়ে তাকে অবশ্যই এই দুটো পড়তেই হবে। এই জন্য আমরা আসলে এগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে ভাই পড়তে বলি। যে মিথানলের স্ফুটনাঙ্ক হলো 65 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এই পাশে দেখো অনেক কিছু থাকলেও
মনে রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় স্যারদের কিন্তু সোডিয়ামকে খুব পছন্দ, সোডিয়াম রিলেটেড প্রশ্নগুলো স্যারদের অনেক পছন্দ। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801°C। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801°C। স্যারদের খুবই পছন্দ, কারণ সোডিয়াম রিলেটেড যে কোনো প্রশ্নই স্যারা মেডিকেলের দিতে পছন্দ, স্বাচ্ছন্দ্য বোধ করে। ওকে, ইনশাল্লাহ চলে আসে সামনের দিকে। আমরা সবাই জানি জৈব যৌগ যারা আছে এরা তড়িৎ অপরিবাহী, কারণ এরা ম্যাক্সিমাম কার্বনের যৌগ। ভাইয়া কার্বন হচ্ছে একটা অধাতু, তাই না? কার্বন একটা অধাতু। তো নর্মালি সকল অধাতু তড়িৎ অপরিবাহী হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কার্বনের দুইটা রূপ আছে ভাইয়া। একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে গ্রাফাইট। নাম শুনছো? একটা হচ্ছে হীরক আর একটা হলো গ্রাফাইট। এই হীরা যেটা হীরক, হীরা কখনো তড়িৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট তড়িৎ পরিবহন করে। এইটা হচ্ছে ব্যতিক্রমধর্মী। তাহলে কার্বন একটা অধাতু হওয়া সত্ত্বেও কার্বনের একটা রূপ ভেদ, নাম হলো গ্রাফাইট, সেই তড়িৎ পরিবহন করে। কারণ ভাইয়া গ্রাফাইটের মধ্যে হলো sp2 সংকরণ। গ্রাফাইটের মধ্যে কোন ধরনের সংকরণ? গ্রাফাইটের মধ্যে হচ্ছে sp2 সংকরণ, এবং এই গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবহন করে। হীরা কিন্তু তড়িৎ পরিবহন করে না। কেন করে না? কারণ হীরকের মধ্যে sp3 সংকরণ, কোনো পি অরবিটাল খালি নাই, ইলেকট্রন জাম্প করার মতো জায়গা নেই। তো এই জন্য হীরা sp3 সংকরণ, ও কিন্তু তড়িৎ পরিবহন করে না। খুবই সিম্পল কনসেপ্টে মনে রাখবা, মানে মনে রাখার জন্য যে কাউকে তুমি হীরা আংটি গিফট করছো, ও কারেন্টে শক খেয়ে মরে গেছে, হবে না। ঠিক আছে, মনে রাখার জন্য বললাম। তাহলে হীরা তড়িৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট করে। আচ্ছা, নেক্সট হচ্ছে জৈব যৌগের বিক্রিয়াগুলো অনেক জটিল বিক্রিয়া আমরা জানি, এবং অনেক ঢিলা। জৈব যৌগ অনেক ঢিলা, অনেক বেশি পরিমাণ তো ঢিলা, কিন্তু অজৈব যৌগ বিক্রিয়াগুলো অনেক ফাস্ট। তো সোডিয়ামের সাথে সোডিয়াম ক্লোরাইড HCl এর বিক্রিয়া ধুমধাম হয়, একদম সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এর বিক্রিয়া অনেক ফাস্ট। অজৈব যৌগের বিক্রিয়াগুলো অনেক ফাস্ট হয়, কিন্তু জৈব যৌগ আসলে ঢিলা, বুঝোই তো, এটা তো আয়নিক যৌগ না, ম্যাক্সিমাম সমযোজী। ওকে, এবার আসি কিছু নামকরণ, খেয়াল করে দেখো। জৈব যৌগ এলিফিটিকগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে এর মধ্যে অন্য কিছু যুক্ত করা যাবে না। সহজ কথায় সম্পৃক্ত মানে একক বন্ধন। তাহলে একক বন্ধনের ভাঙলে তো সেই যৌগের অস্তিত্বই থাকবে না, তাই না? সো একক বন্ধনকে আমরা বলবো সম্পৃক্ত। তাহলে একক বন্ধন যেসব যৌগে এই যে একক বন্ধন থাকলে, এটা অবশ্যই সিগমা বন্ধন, এটা আমার কোনো সন্দেহ নাই। যদি একক বন্ধন থাকে সেটা অবশ্যই সিগমা বন্ধন। যদি একটা বন্ধন থাকে সেটা সম্পৃক্ত যৌগ। আমরা সবাই জানি অ্যালকেন যারা আছে, অ্যালকেন, এই অ্যালকেন তোমরা দেখতে পাচ্ছ, অ্যালকেন বা ইথানল, এরকম যাদের একটা করে বন্ধন আছে, এটা সবাই হলো সম্পৃক্ত জৈব যৌগ। কারণ এখানে চাইলেও তুমি অন্য কিছু যুক্ত করতে পারবা না। কিন্তু যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, খেয়াল করে দেখো, এই যে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, সেটা হবে অসম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত কারণ এখানে তুমি চাইলে এই বন্ধনটাকে ভেঙে এখানে তুমি অন্য কিছু যুক্ত করতে পারবা। সম্পৃক্ত দ্রবণ মানে তো বুঝো, যেখানে কোনো কিছু যুক্ত করা যাবে না, যেখানে চাইলেও দ্রব্য মিশানো পসিবল না। আর অসম্পৃক্ত মানে যেখানে চাইলে তুমি অন্য কিছু মিশাইতে পারবা, এখনো মিশানোর সুযোগ আছে। সো দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সেটা হলো অসম্পৃক্ত জৈব যৌগ। আর যেখানে একটা মাত্র বন্ধন, অনলি ওয়ান, সিঙ্গেল বন্ধন, একক বন্ধন, সেটা অবশ্যই সম্পৃক্ত। কারণ এটাকে তুমি চাইলেও এখানে অন্য কিছু যুক্ত করতে পারবা না, এই বন্ধনটাকে ভাঙতে হবে। এই বন্ধন ভাঙলে তো যৌগ শেষ। সেই জন্য সম্পৃক্ত জৈব যৌগ, অসম্পৃক্ত জৈব যৌগ। চিনার রূপে বুঝতে পারছো? তাহলে অ্যালকিন অ্যালকাইন, ভাইয়াকে বলো তো, অ্যালকিন এবং অ্যালকাইন তারা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? ভাইয়াকে বলেন, অ্যালকিন এবং অ্যালকাইন তারা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? হ্যাঁ, অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত। ভেরি গুড। এখন আসি বদ্ধ শিকল জৈব যৌগ। অনেকে চিন্তা করে ভাই ক্লাসে রেকর্ড করবো, এটা একটা বদ অভ্যাস হয়ে যায়, আমি জানি। কিন্তু দেখবা যে রেকর্ড করবা চিন্তা করতে করতে অনেক ক্লাস তোমার জমে গেছে, রেকর্ড আর করা হয় না। এটা পৃথিবীর নিয়ম, বুঝছো? তখন দেখবা যে ওই যে লাস্টে দিয়ে কি বলে, অনেক গ্যাপ, অনেক গ্যাপ। চলে আসি বদ্ধ শিকল। খেয়াল করে দেখো, বদ্ধ শিকল তার মানে একটা শিকলের মধ্যে আছে, রাইট? একটা সাইকেলের মধ্যে আছে। এই জন্য দেখো নামের মধ্যে লেখা আছে সাইক্লোপ্রোপেন। সাইক্লো, তাহলে প্রোপেন তো নর্মাল ভালো যৌগ, ওপেন মুক্ত শিকল, কিন্তু যখন এর সঙ্গে সাইক্লো লাগাই দিছে সেটা হয়ে গেছে বদ্ধ শিকল। এবার দেখো বেনজিন। বেনজিন আমরা সবাই চিনি, বেনজিনকে আমরা সবাই চিনি, বেনজিন, এই যে বেনজিন, এটা বদ্ধ শিকল, কোনো সন্দেহ নাই। ভেরি 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 ইম্পর্টেন্ট, এইটার নামটা সবাই ভালো করে খেয়াল রাখবা। ইথিলিন অক্সাইডের অপর নাম হইল ইপক্সি ইথেন। তাহলে ইথিলিন অক্সাইডের অপর নাম কি?
ইথিলিন অক্সাইডের অপর নাম হলো ইপক্সি ইথেন। খুব খুব ইজিলি মনে রাখা যায়। তাহলে ইথিলিন অক্সাইডের অপর নাম কি, আমি কয়েকবার করে বলতেছি, আমার কথাটা খেয়াল করো। যে ইথিলিন অক্সাইডের অপর নাম কি? ইথিলিন অক্সাইডের অপর নাম হলো ইপক্সি ইথেন। ইপক্সি ইথেন, ক্লিয়ার? তাহলে ইথিলিন অক্সাইডের অপর নাম হলো ইপক্সি ইথেন। আচ্ছা, থায়োফিন আমি পরে আসতেছি, খেয়াল করে দেখো। এখন এইখানে এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা স্টার্ট দিবা, এটা ইম্পর্টেন্ট। হেটারোসাইক্লিক যৌগ বা বিষমচাক্রিক যৌগ কারা কারা আছে এবং কোনটার মধ্যে কোন উপাদানটা বিষম হিসেবে আছে, মানে হেটারো পরমাণু কোনটা, খেয়াল করে দেখো। এই হচ্ছে আমার উদাহরণটা, এই উদাহরণগুলো ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমার দেখতে হবে এখানে আমার হেটারো পরমাণু কারা কারা আছে। হেটারো পরমাণু মিশিয়ে দিলাম না? আচ্ছা, এখানে আমার দেখতে হবে যে হেটারো পরমাণু কোনগুলো আছে। ভাই খেয়াল করে দেখো, হেটারো পরমাণু মানে হচ্ছে কার্বন হাইড্রোজেন ছাড়া এক্সট্রা অন্য যে উপাদানটা আছে, এটা হচ্ছে হেটারো পরমাণু। খেয়াল করে দেখো ভাইয়া, এটা তো আমি এমনিই পারবো। ইথিলিন অক্সাইড বা ইপক্সি, অক্সি আছে, তার মানে এখানে অক্সিজেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ফিউরান, ফিউজ, যদি কেউ অক্সিজেন না পায় তার জীবন ফিউজ হয়ে যাবে। বাসা বাড়িতে যেমন কারেন্টের ফিউজ হয়ে গেছে, লাইট ফিউজ হয়ে গেছে, আমরা এরকম কমনলি ইউজ করি, লাইট ফিউজ হয়ে গেছে। মনে রাখবা, যদি কারোর জীবনে অক্সিজেন না থাকে ওর জীবনটা ফিউজ হয়ে যাবে। তাহলে ফিউরানের মধ্যে থাকবে কি? অক্সিজেন। তাহলে ফিউরানের ক্ষেত্রে হেটারো পরমাণু কোনটা? উত্তর হলো অক্সিজেন। ভাইজান, থায়ো শব্দের অর্থ হলো সালফার। থায়ো মানে হলো সালফার। থায়ো শব্দের অর্থ হলো সালফার। থায়ো মানে সালফার। থায়ো শব্দের অর্থ সালফার, ঠিক আছে? তাহলে থায়ো মানে এখানে সালফার থাকবে। আর যেগুলোর নাম প দিয়ে শুরু হবে, পাইরোল বা পিরিডিন, প দিয়ে শুরু, যাদের নাম প দিয়ে শুরু, পতে পাইরোল, পতে পিরিডিন, এই প যেখানে আছে ওখানে থাকবে নাইট্রোজেন। তাহলে খেয়াল করে দেখো ভাই, মুখস্থ করা হয়েছে কিনা দেখো। ফিউরান কোনটা ছাড়া ফিউজ হয়ে যাবা? অক্সিজেন ছাড়া ফিউজ, ফিউরান। প দিয়ে যদি যুক্ত শুরু হয়, পাইরোল বা পিরিডিন, প দিয়ে শুরু হয়েছে, তার মানে কি থাকবে? নাইট্রোজেন। কথা বুঝতে পারছো? থায়ো মানে কি? থায়ো শব্দের অর্থ কি ভাইয়া? থায়ো, থায়ো মানে হচ্ছে সালফার। তো যদি কোনো একটা যৌগ বলা হয় থায়োফিন, এই থায়োফিনের মধ্যে হেটারো পরমাণু কোনটা? উত্তর হচ্ছে সালফার। থায়োফিনের মধ্যে হেটারো পরমাণু কোনটা? সালফার। সবাই কমেন্ট করলে কি হবে? মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ পড়াটা, বুঝতে পারছো? তাহলে থায়োফিনের মধ্যে থায়ো, থায়ো মানে সালফার। প দিয়ে শুরু হইলে কি থাকে? প দিয়ে শুরু হইলে যুক্ত হয়, প দিয়ে শুরু মানে হচ্ছে নাইট্রোজেন। ভেরি গুড সোনামণি, এখানে চলে আসো পরেরটাই, খেয়াল করে দেখো। এখানে সোনামণি, পাইরোল কিন্তু পঞ্চভুজাকার, দেখছো? পঞ্চভুজাকার। কিন্তু পিরিডিন, পিরিডিন, পিরিডিন কিন্তু বেনজিনের মতো, নামের মধ্যে দেখো বেনজিন বেনজিন ভাব আছে। বেনজিন লাস্টে যেরকম ইন আছে, ইন, বেনজিন, পিরিডিন, ইন আছে। সো পিরিডিন যদি বলে বুঝবা ইন আছে মানে বেনজিনের মতো ষড়ভুজাকার কাঠামো। ক্লিয়ার? পিরিডিন, 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 বেনজিন, ইন, ইন, তার মানে বেনজিনে যেহেতু ষড়ভুজাকার, পিরিডিনটা কেমন হবে? ষড়ভুজাকার হবে। কথা একদম ক্লিয়ার। চলে আসি ভাইজান সামনের দিকে, খেয়াল করে দেখো। জৈব যৌগের বন্ধন প্রকৃতি, অনেক সুন্দর সুন্দর অনেক কিছু লিখছে। সমযোজী বন্ধন সংখ্যা 3 ধরনের হইতে পারে, এটা আমরা জানি ভাই। কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। এই বাচ্চা পড়া আমার বলে কোনো লাভ নাই, ঠিক না? আচ্ছা, চলে আসি ভাইয়া সমযোজী বন্ধনের ইলেকট্রনের তত্ত্ব। ইলেকট্রনের কথা বললেই মনে রাখবা, ইলেকট্রনের কথা বললেই একজন বিজ্ঞানীকে মনে পড়ে, তাহারই পরে মনে। ইলেকট্রনের কথা বললেই বিজ্ঞানী লুইস। বিজ্ঞানী, সরি, ইলেকট্রনের কথা বললেই কোন বিজ্ঞানী? ইলেকট্রনের কথা বললেই, ইলেকট্রনের কথা বললেই বিজ্ঞানী লুইস। এবং তোমাদের মনে আছে কিনা লুইস অম্ল, লুইস ক্ষার, মনে আছে? এক জোড়া ইলেকট্রন দান করে, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে। যে ইলেকট্রন দান করে সে হলো ক্ষার, যে ইলেকট্রন গ্রহণ করে সে হলো অ্যাসিড। লুইস অম্ল, লুইস ক্ষার, মনে আছে? ইলেকট্রনের কথা বললেই একটা কথা আমার মাথার মধ্যে আসবে, সে হচ্ছে প্রিয় বিজ্ঞানী, ভালোবাসার বিজ্ঞানী, বিজ্ঞানী লুইস। ইলেকট্রনের কথা বললেই তোমাদের মাথায় আসবে একজনের কথা, নাম কি তার? লুইস। তাহলে ভাই ইলেকট্রনের কথা বললেই মাথায় কার কথা আসবে? লুইসের কথা। ক্লিয়ার? তো ইলেকট্রনের কথা বললেই কার কথা মাথায় আসবে? লুইস। ভেরি গুড। চলে আসি আমরা, এখানে কিছু লাগবে না, আমরা চলে আসি সামনের দিকে। এইখানে 2.1.3 অরবিটাল অধিক্রমণ মতবাদ। আচ্ছা,
তো অরবিটাল অধিক্রমণের ক্ষেত্রে খুবই সুন্দর একটা কনসেপ্ট হচ্ছে কি, শর্ত আছে। তুমি যে অরবিটাল গঠনের জন্য কিছু শর্ত আছে। নাম্বার 1, তুমি যে অরবিটালগুলোকে অধিক্রমণ করবা বা অরবিটাল গঠন করবা, সেক্ষেত্রে অবশ্যই এগুলাকে, উভয় পরমাণুর অরবিটালকে অবশ্যই অর্ধপূর্ণ হইতে হবে। অর্ধপূর্ণ মানে হচ্ছে প্রত্যেকটার মধ্যে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন জায়গা হয়। সো অবশ্যই প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন থাকতে হবে, একটা খালি থাকতে হবে, একটা খালি থাকবে আর একটা এরকম এরকম প্রত্যেকটার মধ্যেই অরবিটালগুলো অর্ধপূর্ণ থাকতে হবে, তাইলেই না ওরা বন্ধন করবে। সিম্পল। নেক্সট, সাধারণত শক্তিগুলো অনুরূপ শক্তি বা কাছাকাছি, মানে মোট কাছাকাছি লেভেলের হবে। কখনো এমন হবে না যে একজন অনেক পাওয়ারফুল, ওর সাথে একটা তুমি গরিব ঘরের একজনে বিয়ে করাই দিলা। এটা বাংলা সিনেমায় সম্ভব, এটা সম্ভব না আসলে। সো ওইভাবে এরকম কিছু হবে না। শক্তি অনুরূপ বা সমান হবে না, তো সমান হবে, কখনো পার্থক্য থাকবে না। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট, সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ। অক্ষ ঠিক থাকতে হবে, অক্ষ একদম কারেক্ট হইতে হবে। অক্ষ এক্স অক্ষ থাকলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ থাকলে ওয়াই অক্ষ, সঠিক অক্ষ বরাবর অতিক্রমণ করবে। নেক্সট, বন্ধন অরবিটালের ইলেকট্রনের ঘূর্ণন বিপরীতমুখী হবে। দেখো আমি অলরেডি আকাশ সময় বিপরীতমুখী আঁকছি, কারণ এই যে বিপরীতমুখী হইলেই কিন্তু তোমরা জানো ওরা কিন্তু বন্ধন তৈরি করে, তাই না? দুইটা ছেলে কখনো বিয়ে হয় না, দুইটা মেয়ে কখনো বিয়ে হয় না, ছেলে এবং মেয়ে বিয়ে হয়। বিপরীতমুখী ঘূর্ণন থাকতে হবে, তাইলেই শুধুমাত্র তারা একসাথে বন্ধন করবে, মানে একসাথে থাকবে। তাহলে সহজ কথা, অর্ধপূর্ণ হবে, সমান শক্তির বা কাছাকাছি শক্তির হবে, এবং একই অক্ষ বরাবর অতিক্রমণ করবে, এবং এটা উল্টো হবে, বিপরীতমুখী হবে। ঘূর্ণনগুলো কেমন হবে? বিপরীতমুখী। ঠিক আছে? সিগমা বন্ধন, পাই বন্ধন আমরা সবাই জানি, আমি এটা বক্স থেকে পড়াবো, এখান থেকে না। এই যে সিগমা এবং পাই বন্ধনের পার্থক্যটা আমরা পড়বো এই পার্থক্য এই বক্স থেকে। সিগমা বন্ধন, পাই বন্ধন, ভাই খেয়াল করো তো, ধরো কার্বন কার্বন এক বন্ধন, এক বন্ধন মানে এটা কি সিগমা বন্ধন নাকি পাই বন্ধন? কার্বন কার্বন এক বন্ধন, যদি কার্বন কার্বন এক বন্ধন থাকে অবশ্যই সেটা সিগমা বন্ধন, রাইট? কার্বন কার্বন এক বন্ধন, সেটা অবশ্যই সিগমা বন্ধন। কিন্তু যদি এমন হয়, ধরো কার্বন কার্বন দ্বি বন্ধন আছে বা কার্বন কার্বন ত্রি বন্ধন আছে, এখন আমাকে হিসেব করতে হবে কয়টা সিগমা বন্ধন কয়টা পাই বন্ধন। যদি কার্বন কার্বন এক বন্ধন থাকে অবশ্যই সিগমা বন্ধন, সিগমা বন্ধন একটা ফিক্সড। তাহলে খেয়াল করে দেখো, কার্বন কার্বন যখন দ্বিবন্ধন, তাহলে একটা হইলো সিগমা বন্ধন, কোনো সমস্যা নাই। অবশ্যই কার্বন কার্বন ত্রিবন্ধন যখন, ওখানেও সেম, একটা হইলো সিগমা বন্ধন, এটা নিয়ে কোনো ডাউট নাই। সিগমা বন্ধন কয়টা? একটা। সিগমা বন্ধন কয়টা? একটা। নেক্সট, তাহলে বাকিগুলা কি? বাকিগুলো হচ্ছে পাই বন্ধন। তাহলে এখানে বাকি যে একটা বন্ধন আছে এখানে, এ হলো পাই বন্ধন। আর ওখানে কার্বন কার্বন যেখানে তিনটা বন্ধন, একটাই না সিগমা, বাকি যে দুইটা আছে, বাকি দুইটা হইলো পাই বন্ধন। তাহলে সিগমা বন্ধনের সংখ্যা হলে ফিক্সড একটাই থাকবে, বাকি যতগুলা বন্ধন আছে এগুলো সব হবে পাই বন্ধন। তাহলে সিগমা বন্ধন হচ্ছে অলওয়েজ একটা, বাকিগুলো পাই বন্ধন। খেয়াল করে দেখো ভাইয়া, সিগমা বন্ধন যদি একটা একক বন্ধন, একই সরলরেখায় ঘটবে। যেমন ধরো এই ধরো পি অরবিটাল, এর সাথে পি এর সাথে মনে করো একটা পি সিগমা বন্ধন, এই যে একই সরলরেখায় সিগমা বন্ধন হয়, পি এর সাথে পি, দেখছো একই সরলরেখা হয়ে গেছে। কিন্তু পাই বন্ধন হয় সমান্তরাল অবস্থায়। কিরকম? এই যে এইভাবে আছে, আরেকজন এই যে তার সমান্তরালে, এই হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন কিভাবে হয়? সমান্তরালে। সিগমা বন্ধন হচ্ছে একই অক্ষ বরাবর, একই সরলরেখা বরাবর, পাই বন্ধন সমান্তরালে। এবং সিগমা বন্ধন যেহেতু এখানে সর্বোচ্চ অভিলেপন ঘটে, সর্বোচ্চ পরিমাণে অধিক্রমণ ঘটে, সর্বোচ্চ অভিলেপন, সন্দেহ নেই। নেক্সট, আমি এটা পড়াইছি, সকল একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, এটা নিয়ে কোনো ডাউট নেই। সকল একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। ভেরি গুড। নেক্সট, এটা বলছিলাম সিগমা বন্ধন একটি অক্ষ বরাবর, সিগমা বন্ধন একই অক্ষ বরাবর, অক্ষ বরাবর অধিক্রমণ ঘটে। এবং খেয়াল করো, কার্বন কার্বন একটা বন্ধন আছে, চাইলে কি এরা ঘুরতে পারবে না? ধরো এখানে আমার একটা বন্ধন আছে, এখানে দুইটা মৌল আছে, চাইলে এরা এমনি ঘুরতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি দ্বিবন্ধন থাকে, ঘুরতে পারবে? মুচড়া খেয়ে যাবে না? এই যে পাই বন্ধন ঘূর্ণন সম্ভব না, অক্ষ বরাবর ঘূর্ণন সম্ভব না। সিগমা বন্ধন ঘুরতে পারে, কারণ যদি একটা বন্ধন ঘুরতেছি, একজনকে নিয়ে ঘুরতেছো, দুইজনকে নিয়ে সমান কন্টিনিউয়াসলি ঘুরতে পারবে না। দুইটা বন্ধন আছে তো মোচড়া লেগে যাবে, তাই না? তিনটা থাকলে তো আরো কঠিন ঘোরা। চিন্তা করলে মানে এমসিকিউ অ্যান্সার করা সহজ। পাই বন্ধন কোথায় কোথায় হয় না, এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। পাই বন্ধন কোথায় কোথায় হয় না, ভেরি 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 ইম্পর্টেন্ট। যে ভাইয়া পাই বন্ধন কোথায় কোথায় হয় না, খুবই ইম্পর্টেন্ট। দুই জায়গায় পাই বন্ধন হয় না, একটা হচ্ছে এস অরবিটাল আর একটা হচ্ছে শঙ্কর অরবিটাল, এই দুই জায়গায় কিন্তু পাই বন্ধন হয় না। তাহলে পাই বন্ধন হয় না কোথায়? দুই জায়গায়, একটা হচ্ছে এস অরবিটাল আর একটা হচ্ছে শঙ্কর অরবিটাল। হামিম ভাই কি সৈকত ভাইদের ইনকাম বন্ধ করতে আসছে নাকি? আরে ছোট ভাই,
না। খেয়াল করে দেখো ভাইয়া, তাহলে পাই বন্ধন দুই জায়গায় গঠন হবে না, একটা হচ্ছে এস অরবিটাল আর একটা হচ্ছে শঙ্কর অরবিটাল। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই দুই জায়গায় পাই বন্ধন গঠন হয় না। সিগমা মোটামুটি সব জায়গায় হইতে পারে, সন্দেহ নেই। পাই বন্ধন আবার সব জায়গায় হবে না, দুই জায়গায় বাদে। একটা হচ্ছে এস দিয়ে এস অরবিটাল, আর একটা এস দিয়ে বাংলিশ শঙ্কর অরবিটাল। তাহলে দুই জায়গায় পাই বন্ধন হয় না, সেটা হচ্ছে এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল। চলে আসি সামনের দিকে ভাইয়া, খেয়াল করে দেখো অরবিটাল সংকরণ তোমাদেরকে ভাইয়া পড়াইছি সংকরণের ওই অধ্যায়টাতে। অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ কে দিছে? বিজ্ঞানী লিনাস পলিং। অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ কে দিছে? বিজ্ঞানী লিনাস পলিং। ঠিক আছে, অরবিটাল সংকরণ মতবাদ কে দিছে? বিজ্ঞানী লিনাস পলিং। পলিং এর অরবিটাল সংকরণ মতবাদ। আমরা সংকরণের এগুলা যেহেতু আমাদের অধ্যায় 3, আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার অধ্যায় 3-এর প্রশ্ন ওখান থেকে পড়বো। তারপরে এই বক্সটা আমরা পড়লে আমাদের এখানে লাস্ট যে 2-3 পৃষ্ঠা আছে সব পড়া শেষ, কারণ এই বক্সের মধ্যে সুন্দর করে স্যার গুছাই দিছে। এই জন্য আমাদের আগের পৃষ্ঠাগুলো পড়ার দরকার নেই। চলে আসি আমরা, এটা আমরা সবাই জানি, অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন যেহেতু এক বন্ধন, সেখানে sp3 সংকরণ ঘটে। কোন ধরনের সংকরণ ঘটে? sp3 সংকরণ। যেমন ধরো মিথেন, কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, তাহলে একটা s আর বাকি 3টা হইল p, sp3। নেক্সট, কার্বন কার্বন যদি দ্বি বন্ধন হয়, তাহলে একটা p অরবিটালকে, যেহেতু একটা পাই বন্ধন আছে, একটা পাই বন্ধনের জন্য একটা p অরবিটালকে বাদ দিতে হবে। তাহলে s আর 2টা p হবে, 3টার জায়গায় একটা p কে বাদ দিলাম, 2টা p। ইথাইন, কার্বন কার্বন অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন, তাহলে ত্রিবন্ধন মানে 2টা পাই বন্ধন আছে, 2টা পাইয়ের জন্য 2টা p কে বাদ দিতে হবে। তাহলে একটা s আর 2টা p কে বাদ দিলে থাকে একটা p, sp সংকরণ। এই হচ্ছে আমাদের সংকরণের হিসাব। ক্লিয়ার? এবার আসি পার্সেন্টেজ, না পড়লেই না, এটা পড়ার দরকার নাই ভাইয়া। এখানে মোট sp3 যদি 100% হয়, তাহলে s হবে কত পার্সেন্ট? একটা s 3টা p, মোট আছে 4টাতে না, s হলো 4/1 মানে 25%। আর 3টা p আছে, তাহলে p হলো 75%। জাস্ট পার্সেন্টেজ করা তো একবার দুধভাত পড়া। নেক্সট খেয়াল করো, এখানে sp2 সংকরণে খেয়াল করে দেখো, sp2 এই 3টা মিললে হলো 100%। তাহলে s কত হবে? 33.3%, p হলো 2টা 66.67%। শেষ। লাস্ট খেয়াল করে দেখো sp, তাহলে 2টা মিললে 100%, s হলো 50, p হলো 50%। এই হলো পার্সেন্টেজ, সহজ কথা। নেক্সট, বন্ধন কোণের মান আমরা পারছি, আমরা এটা এর আগেই পড়েছিলাম, মনে আছে ভাইয়া? sp3 সংকরণ, এটা ছিল আমাদের চতুস্তলকের বেলায় বন্ধন কোণের মান ছিল 109°28' অথবা 109.5 ডিগ্রি। চতুস্তলকের বন্ধন কোণের মান কিন্তু ফিক্সড করা, 109.5 ডিগ্রি অথবা 109°28'। এই হচ্ছে আমাদের চতুস্তলকের ক্ষেত্রে। তাহলে 109.5 ডিগ্রি এবং 109°28' আমাদের চতুস্তলকের ক্ষেত্রে বা sp3 সংকরণের ক্ষেত্রে বন্ধন কোণের মান ফিক্সড ছিল অনেক আগে থেকে। এখন দেখো অ্যালকিন, যেটা অ্যালকিনের বেলায় বন্ধন কোণ, খেয়াল করো অ্যালকিন মানে কয়টা আছে? 3টা আছে, তাই না? একটা s, 2টা p, মোট 3টা। তাহলে মধ্যবর্তী কোণের মান আমরা সবসময় জানি, বৃত্তের মধ্যবর্তী কোণের মান 360। এটাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, 3 120 360। তাহলে sp2 এর ক্ষেত্রে মধ্যবর্তী কোণের মান কত? 120 ডিগ্রি। তাহলে sp2 এর ক্ষেত্রে মধ্যবর্তী কোণের মান কত? 120 ডিগ্রি। নেক্সট, sp, একটা s একটা p, মোট কয়টা আছে? 2টা। তাহলে 360 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো কত হবে? 180। তাহলে মোট বন্ধন কোণের মান কত? 180 ডিগ্রি। খুবই সিম্পল। এবার আসি ভাইয়া আমাদের দূরত্বর মানটা মুখস্থ করে ফেলো সবাই। 154 বিয়োগ করলে কত হয়? 54 থেকে 34 বিয়োগ করলে 20, তাহলে 3 নাম্বারটা হলো 120। তাহলে 154 134 120 মুখস্থ। 154 দূরত্ব কত? দশমিক আছে আগে অবশ্যই, পরেরটা উত্তর হলো ন্যানোমিটারে। তাহলে 154 134 120 মুখস্থ। এক বন্ধন হলো 154, 134 বিয়োগ করলে থাকে 20, 120। 154 134 120, কথা ক্লিয়ার? 154 134 120 মুখস্থ করে ফেলো। 154
134 120 কথা একদম ক্লিয়ার। আবার বলতেছি ভাইয়া 154 134 বিয়োগ করলে থাকে 20 120 এ হচ্ছে হিসাব। 154 134 120 এত ন্যানোমিটার, ঠিক আছে? প্রত্যেকটাই দশমিক আছে। এ হচ্ছে তোমার কার্বন কার্বন বন্ধন দূরত্ব। আচ্ছা, এখন আকৃতি তিনটা আছে মানে ট্রাইগোনাল, তিনটা আছে মানে ট্রাইগোনাল। চারটা থাকলে চতুস্থলকীয়, এটা সন্দেহ নাই। দুইটা থাকলে সরল রেখা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, শেষ। তাহলে আমাদের এই বক্সটা আলহামদুলিল্লাহ পুরোটাই শেষ। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ বক্সটা পুরোটাই শেষ। চারটা থাকলে আকৃতি কেমন হবে? চতুস্থলকীয়। তিনটা থাকলে ট্রাইগোনাল, ট্রাই মানে তিন। দুইটা থাকলে সরলরৈখিক। এখন তোমরা আমাকে ভাইয়াকে উত্তর করো যে ভাইয়া এবার আমাকে জানান যে অ্যালকাইনের ক্ষেত্রে বন্ধন কোণের মান কত? অ্যালকাইনের ক্ষেত্রে বন্ধন কোণের মান কত? অ্যালকাইনের ক্ষেত্রে বন্ধন কোণের মান কত? অ্যালকাইনের ক্ষেত্রে বন্ধন কোণের মান হইল 120 ডিগ্রি। বললে মায়ের আছে 120 কেন লাগবে? 120 লিখছে একজন, মায়ের চিনো? মায়ের চিনো? অ্যালকাইন বলছে, অ্যালকিন না। অ্যালকিন হইলে 120, অ্যালকাইন মানে দুইটা আছে। ভেরি গুড, 180 ডিগ্রি। দুইটা থাকা মানে হচ্ছে সরল রেখা, দুইটা থাকা মানে হচ্ছে সরল রেখা। এই যে সরল রেখার এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে মধ্যবর্তী কোণের মান হলো 180 ডিগ্রি। এসপি সংকরণ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট খেয়াল করে দেখো ভাইয়া, সমগোত্রীয় শ্রেণী। এটা পরের আগে আরেকটা প্রশ্ন করে আসি, সেটা হচ্ছে ইথিন, যেটা ইথিন অ্যালকিন, অ্যালকিনের মধ্যে এস অরবিটালের পার্সেন্টেজ কত পার্সেন্ট? দেখি বলতে পারো কিনা। অ্যালকিনের মধ্যে এস অরবিটালের পার্সেন্টেজ কত? কে বলতে পারবা? অ্যালকিনের মধ্যে এস অরবিটালের পার্সেন্টেজ কত? কে বলতে পারবা যে ভাই অ্যালকিনের মধ্যে এস অরবিটালের পার্সেন্টেজ কত? অ্যালকিনের মধ্যে এস অরবিটালের পার্সেন্টেজ কত? কে বলতে পারবা? ভেরি গুড, 33.33%। তাহলে আলহামদুলিল্লাহ সবারই পড়া হয়েছে। এবার আসি সমগোত্রীয় শ্রেণী। আমরা জানি যে প্রত্যেকটা ধরো অ্যালকেন, মিথেনের সাথে ইথেনের পার্থক্য কিংবা ইথেনের সাথে প্রোপেনের পার্থক্য হচ্ছে আমরা সবাই জানি CH2 মূলক, এই মূলকের পার্থক্য থাকে। সমগোত্রীয় শ্রেণীতে পরপর দুটি মৌলের মধ্যে সমগোত্রীয় শ্রেণীতে পরপর দুইটি যৌগের মধ্যে কোন মূলকের পার্থক্য থাকে? উত্তর হচ্ছে CH2 মূলক। এটার নাম হচ্ছে মিথিলিন। এটার নাম হলো মিথিলিন। তোমাদের এটা প্যাচ লাগতে পারে, খেয়াল করে দেখো ভাই। প্রথম কথা হচ্ছে মিথেন মানে তো বুঝো, মিথেন, মিথেন মানে হলো CH4, এটাকে বলে মিথেন। যে কোনো একটা অ্যালকেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেন সরাও, এটা হবে মিথাইল আইল, মিথাইল হবে CH3, CH3 হলো মিথাইল আইল। আর ওখান থেকে যদি আরেকটা হাইড্রোজেন সরাও তখন হবে মিথিলিন। এই হচ্ছে হিসাব, এই হচ্ছে মিথিলিন মূলক। তাহলে সমগোত্রীয় শ্রেণী পরপর দুইটার মধ্যে পার্থক্য কোনটা বললাম? পার্থক্য হলো মিথিলিন মূলকের। এবার দেখো ভাইয়া, এখানে আমাদের অনেক কিছু লিখছে, এগুলো আমাদের তেমন কিছু লাগে না, কারণ কার্যকরী মূলক আমরা সবাই জানি যে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীতে একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। এগুলো বুজুং বাজুং, এগুলো কোনো দরকার নাই, এগুলো পরীক্ষা আসে না। আচ্ছা, ওই যে বলছিলাম মিথানলের স্ফুটনাঙ্ক পরে পড়বো, এখানেও আছে, আবার পরে আরেকবার আছে। তো খেয়াল করো, মিথানলের স্ফুটনাঙ্কের মান মুখস্থ করবা ভাই। তখনই বলছিলাম 65 ডিগ্রি সেলসিয়াস। আর মিথানলের পরে বলছিলাম ইথানলটাও ইম্পর্টেন্ট, মনে আছে? বলছিলাম মিথানল ইথানল এগুলো মাস্ট। এই যে দেখো এখানে কিন্তু ইথানলের স্ফুটনাঙ্ক দেওয়া আছে 78.3 ডিগ্রি সেলসিয়াস। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দশমিকের মানটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 78.1 কিন্তু আরেকজনের আছে, পড়াবো আমি একটু পরে, না মানে অন্য এক সময় রেকটিফাইড স্পিরিটের বেলায় পড়ানো হয়। তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস। ইথানলের স্ফুটনাঙ্ক কত? 78.3 ডিগ্রি সেলসিয়াস। আর এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 78.1 যদি বলতাম, ওইটা হয়তো রেকটিফাইড স্পিরিট। ইথানলের সাথে পানি যুক্ত করে রেকটিফাইড স্পিরিট তৈরি করা হয়, ওইটা হলো 78.1। আর ইথানলের কত? 78.3। এই জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আশা করি ইনশাল্লাহ কারো ভুল হবে না। তো এখানে আমাদের কিছু সংখ্যা টঙ্কা লেখা আছে, এইসব সংখ্যা টঙ্কা আমরা আসলে এভাবে পড়ি না, বুঝছো? আমরা এভাবে কোনোভাবে পড়ি না, আমরা সবাই এগুলো জানি। অ্যালকেন মানে হচ্ছে এটা, অ্যালকিন মানে ডাবল CnH2n, আর্ম ফোর্স মেডিকেল আসছে। অ্যালকেন মানে 2 বিয়োগ করতে হবে, CnH2n-2। এত কাহিনী দরকার নেই,
তুমি কি করো, পরীক্ষার হলে আসলে তুমি নিজে একটা অ্যালকাইন লিখে বা নিজে একটা অ্যালকিন লিখে নিজে সংকেত বানাবা। যেমন তুমি একটা অ্যালকিন ছিল ইথিন, ইথিন মানে হচ্ছে ধরো CH2 দ্বিবন্ধন CH2, এটা হচ্ছে ইথিন, তাই না? তো ইথিন মানে হচ্ছে C2H4। তো দেখতে পাচ্ছ CN যা আছে তার ডাবল হলো এটা, তাহলে H2N। এভাবে তুমি নিজেই কি করবা, অনেক ক্ষেত্রে তোমার এই ধরনের সংকেত বানিয়ে ফেলতে পারবা। ধরো কোনো একটা অ্যালকোহল মানে হচ্ছে OH-টাকে আলাদা রাখতে হবে, তাহলে OH-টাকে আলাদা রেখে তুমি এটাকে সংকেত বানাবা CnH2n+1, কারণ CN মানে C কে যদি 1 ধরি, 2n মানে 2 আর সাথে 1 3, এই জন্য 2n+1 OH। মুখস্থ করার দরকার নেই, তুমি কি করবা, তুমি যদি অ্যালকোহল আসে পরীক্ষায়, OH-টাকে আলাদা রেখে তারপর যে কার্বন সংখ্যা আছে, হাইড্রোজেন সংখ্যা আছে, এর মধ্যে তুমি নিজে সূত্র বানাবা, যেমন এখানে আছে CH3 মানে কি, কার্বন যদি এখানে আমরা N ধরি, H কত আছে, কত করলে 3 মিলবে, 3 মিলবে যদি আমি 1 কে 2 দিয়ে গুণ করি, সাথে আবার 1 যোগ করি, এই হচ্ছে আমার 3 মিলবে, তাই না? এইভাবে আমি সূত্রটা বাই করব। আবার একই কথা যদি অ্যালডিহাইড বলে, তাহলে CHO মূলকটাকে আলাদা রেখে এই জায়গাটা তুমি সূত্র বানাবা। সেম ভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এগুলো সূত্র সবগুলো সেম, জাস্ট মূলকে পার্থক্য, জাস্ট বেসিক কাঠামো পুরোটাই সেম, মূলকটা খালি পার্থক্য। সব জায়গায় সেম, CnH2n+1 সব জায়গায় সেম, CnH2n+1, জাস্ট মূলকে পার্থক্য। তাহলে চলে এটা পারবা। আচ্ছা, লাগবে না এখন, চলে আসে আমরা এইটা খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট 3 স্টার। আচ্ছা, ধরো একক বন্ধন, কারো একজন মাত্র মানে বিয়ে করছে, একটা বন্ধন বিয়ে করছে, বা তুমি প্রেমিকা, যেটা চিন্তা করো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা তুমি চিন্তা করো, সমস্যা নাই। একক বন্ধন আছে। এখন একক বন্ধন কি কি হইতে পারে? একজন হচ্ছে সে তো খুবই লয়াল ছেলে, সে এমন না, একক বন্ধন তো মানে সে একজনের সাথে রিলেশনে আছে, বিয়ে করছে একজনের, সে খুবই লয়াল একটা ছেলে, সে এমন না যে 10 জনের সাথে 10 জনের আবার যুক্ত করবে তার সাথে, এমন না। সে হয়তো বা ওই মেয়ের সাথে যদি রাগারাগি হয়, ওই মেয়েটাকে তার জীবন থেকে অপসারণ করে দিবে, যে বাদ, আল্লাহ হাফেজ, আলবিদা। অথবা ওই মেয়ের জায়গায় ওই মেয়েকে বাদ দিয়ে ওই মেয়ের জায়গায় আরেকজনের সাথে যুক্ত হবে, প্রতিস্থাপন। ওখানে ওই মেয়ের জায়গাটাকে আরেকজনকে জায়গা দিবে। সে লয়াল ছেলে, সে একজনে বিশ্বাস করে। একক বন্ধন মানে কি, একজনে বিশ্বাস করে, ওই একজনকে হয় সে একদম বাদ, চক অপসারণ, লাগবে না, খালি সিঙ্গেল। অথবা ওই জায়গাটাকে সে ওইটাকে বাদ দিয়ে ওই জায়গায় আরেকজনকে আনবে, একজনই রাখবে, বন্ধন সে একটাই রাখবে, সিঙ্গেল তো, এবং সে খুবই লয়াল একটা মানুষ। কিন্তু যার চরিত্রে সমস্যা আছে, যার দ্বিবন্ধন ত্রিবন্ধন, যার চরিত্রের মধ্যে সমস্যা, যে 2 বন্ধন ত্রিবন্ধন অলরেডি করে রাখছে, যার 3-4টা এমনি চলতেছে, 3-4টা সম্পর্কে সে আবদ্ধ আছে, ও আরো সংযোজন করার, ও চাবে আর 10টার সাথে সম্পর্ক করার জন্য। কারণ যার চরিত্রের সমস্যা আছে, দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, ও চাবে আরো বেশি বেশি করে সংযোজন বিক্রিয়া ঘটাতে। ক্লিয়ার? যার দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, ও চাবে আরো বেশি বেশি করে সংযোজন বিক্রিয়া ঘটাতে, কারণ ওর চরিত্রের সমস্যা আছে। ক্লিয়ার? এভাবে মনে রাখলে ভুল করবে না আর কি। আচ্ছা, গেল। নেক্সট খেয়াল করে দেখো, এখন যে মনে করো এমনিতে সিঙ্গেল, কিন্তু অফলাইনে একটা, অনলাইনে একটা, দুইটা প্রেম, দ্বিবন্ধন আছে, একক এবং দ্বিবন্ধন, দুইটা একক এবং দ্বিবন্ধন দুইটাই আছে, উভয় কার্যকরী মূলক আছে। তার ক্ষেত্রে সে জাস্ট মাঝে মধ্যে অনলাইনে, মাঝে মধ্যে অফলাইনে সে নিজেকে প্রতিস্থাপন করবে, মাঝে মধ্যে অনলাইনে, মাঝে মধ্যে অফলাইনে। সো যার একক এবং দ্বিবন্ধন দুইটাই আছে, সে উভয়, তার দুইটাই আছে কার্যকরী মূলক, সে দিবে প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে মনে রাখবা, হ্যাঁ, সে একবার অনলাইন একবার অফলাইন প্রতিস্থাপন করবে, নিজেকে প্রতিস্থাপন করবে। ঠিক আছে, এই হচ্ছে বাস আমাদের এটা মনে রাখার টেকনিক। আশা করি ইনশাল্লাহ কেউ কোনোদিন আর ভুলবা না। এটা তোমাদের যত ভালোভাবে পড়াই তোমরা সবসময় ভুলে যেতা, কিন্তু আশা করি এই উদাহরণের মাধ্যমে কেউ আর ভুলবা না, কারণ মানুষের নেগেটিভ সেন্স একটু বেশি কাজ করে, ভালো কাজ করে, অনেকদিন মনে থাকে। ঠিক আছে, ওকে, গেল। সামনের দিকে আবার আগাই। এটা অনেক বড় একটা বক্স, অনেক ছোট ছোট করে লেখা আছে, তোমাদের বইয়ে অনেক সুন্দর করে বড় করে দেওয়া আছে। অবশ্যই কার্যকরীমূলক চিন্তা হবে, কোন কার্যকরীমূলক কোনটাকে কি বলে আমাকে অবশ্যই চিন্তা হবে। মধ্যে কয়েকটা ভাই দাগাও, তোমাদের বই থেকে দাগাও, এখানে ছোট করে দেওয়া আছে, এই জন্য ভাই বড় ভাই বলতেছি তুমি দাগাও। 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। অ্যালকোহল কয়েকবার আসছে, মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে, অ্যালকোহলের কার্যকরীমূলক সবাই পারে, এটা নিয়ে সন্দেহ নাই। এমিন ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেলে আসছে এমিন, 5 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যালডিহাইড, কিটোন সবাই পারে, দুধ ভাত, কিটোন কিন্তু মেডিকেলের 18-19 সালে আসছে। আর সিও আর, এ হচ্ছে কিটোন মূলক, কিটোন আর সিও আর খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কার্বক্সিলিক মূলক, কার্বক্সিলিক অ্যাসিড সবাই আমরা জানি, আর
COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটাও আসছে মেডিকেলে। এস্টার, এস্টারকে লিখে RCOOH এর জায়গায় আরেকটা আর, এই হচ্ছে এস্টার মূলক, এটা হচ্ছে এস্টার, ভেরি ইম্পর্টেন্ট, এটা কখনো আগে আসে নাই, কেন জানি মনে হচ্ছে ইনশাল্লাহ তোমাদের আসতে পারে। অ্যামাইড, অ্যামাইড কিভাবে লিখবো? RCO সাথে NH2, এগুলো অ্যামাইড, মেডিকেলে আসছে এর আগে। সায়ানাইড, যেটা সায়ানাইড ভাইয়া, সায়ানাইড মূলকের অপর নাম হলো নাইট্রাইল মূলক। সায়ানাইড মূলকের অপর নাম হলো নাইট্রাইল মূলক। সো যেটা সায়ানাইড মূলক এটাই নাইট্রাইল মূলক, একই কথা। তাহলে সায়ানাইড মূলকের অপর নাম হচ্ছে নাইট্রাইল মূলক। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে ভাইয়া, সেটা হচ্ছে যদি আইসো সায়ানাইড বলে, আইসো বললে কিন্তু উল্টে যায়, যদি আইসো সায়ানাইড বলে, আইসো বললে উল্টে যায়, সায়ানাইড হচ্ছে CN, আইসো বললে উল্টে যাবে NC, আইসো বললে উল্টে যাবে NC, ঠিক আছে? আইসো যুক্ত করলেই উল্টে যাবে, মূলকটা উল্টে যাবে, সায়ানাইডের জায়গায় কি হবে? NC। তাহলে আইসো বললে জিনিসটা উল্টে যাবে, সায়ানাইডের জায়গায় কি হবে? সায়ানাইডের জায়গায় হবে NC মূলক। ওকে, ইনশাল্লাহ ডান। চলে আসি ভাই সামনের দিকে, খেয়াল করে দেখো আমাদের এখানে যোগাযোগের নামকরণে অনেকগুলো পদ্ধতি আছে, জেনেভা বা আইইউপি পদ্ধতি। এখানে আমাদের কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যেমন দেখো লাল পিঁপড়া, পিঁপড়া থেকে আমরা, পিঁপড়া মানে ফর্মিকা, লাল পিঁপড়ার ইংলিশ হচ্ছে ফর্মিকা, পিঁপড়া থেকে আমরা যে অ্যাসিডটা পাই এই জন্যই তার নামকরণ করা হয়েছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, HCOOH, এর নামকরণ কি হয়েছে? ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? প্রস্রাব থেকে যেই আমরা যৌগটা কালেক্ট করা হয় ইউরিয়া, ইউরিয়া কেন নামটা আসছে? কারণ প্রস্রাব মানে হচ্ছে ইউরিন, প্রস্রাব মানে হচ্ছে ইউরিন, এই জন্য ইউরিন থেকে পাওয়া যায় বলে এই যৌগটার নামকরণ করা হয়েছে ইউরিয়া। এখানে দুইটা MCQ আছে, মাঝখানে ঢুকে আছে, ইউরিয়া থেকে পাওয়া যায় বলে নামকরণ করা হয়েছে, ইউরিন থেকে পাওয়া যায় বলে নামকরণ করা হয়েছে ইউরিয়া। আচ্ছা, তো এখানে আমাদের কয়েকটা সংকেত আছে, খেয়াল করে দেখো। কার্বিনল, কার্বিনলকে, কার্বিনল মানে হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন, খেয়াল করে দেখো ভাইয়া, এই যে তোমরা দেখো CH3OH, এটাকে বলে কার্বিনল, CH3 কার্বনের এটাই কাঠামো, আর নল মানে হচ্ছে অক্সিজেনের, এটা অ্যালকোহলের, এটা হচ্ছে নল, কার্বিনল। তাহলে CH3OH এটা হলো কার্বিনল। এখন আমরা একটু নামকরণের কয়েকটা জিনিস দেখবো, যেমন ভাইয়া দেখো এখানে এই মূলটা দিকে তাকাও, এই অ্যালকোহল এটার দিকে তাকাও, কোনটা কোন কার্বিনল হবে খেয়াল করে দেখো ভাইয়া। প্রথম কথা হচ্ছে CH3CH2OH, তুমি বলবো ভাইয়া এখানে তো দুইটা কার্বন আছে, তাহলে আমি তো বলতে পারি ইথানল। হ্যাঁ, ভেরি গুড। তাহলে যদি পরীক্ষায় কার্বিনল আসে তখন কি ইথাইল কার্বিনল হবে? না। পরীক্ষায় যদি কার্বিনল দিয়ে আসে ইথাইল কার্বিনল হবে? উত্তর হচ্ছে না। কেন? কারণ ইথানল মানে হচ্ছে দুই কার্বন, আর আমি যদি পরীক্ষায় আমার অপশন যদি কার্বিনল দিয়ে আসে, কার্বিনলের মধ্যে কার্বন একটা অলরেডি বাদ, আর দুইটার মধ্যে একটা বাদ হয়ে গেছে, আর থেকে একটা কার্বন, ওই একটা কার্বন হচ্ছে মিথাইল, এই জন্য যাহা ইথানল এটাই হচ্ছে একটা কার্বন কমাই দিবা, ওইটাই হচ্ছে মিথাইল কার্বিনল, কারণ মিথাইলের মধ্যে একটা কার্বন, কার্বিনলের মধ্যে আরেকটা কার্বন, হয়ে গেছে দুইটা কার্বন, এই জন্য নামকরণগুলো ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করে দেখো, ইথানল মানে দুইটা কার্বন, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? মিথাইল কার্বিনল, কারণ মিথাইলের মধ্যে একটা কার্বন আছে, আবার কার্বিনলের মধ্যে আরেকটা আছে, যোগ করে কিন্তু ইথানলই হচ্ছে। বুঝতে পারছো? এবার দেখো ভাই, এখানে 3 কার্বনের অ্যালকোহলের নাম হলো প্রোপানল, কিন্তু যখন তুমি কার্বিনল লিখবা, কার্বিনল তো একটা কার্বন বাদ, আর থেকে দুইটা হলো ইথাইল, এই যে ইথাইল কার্বিনল, তো এটার অপর নাম হলো প্রোপানল। আশা করি সবাই বুঝছো, ঠিক আছে? সো নর্মালি যে নামই থাকুক না কেন, যখন আমি কার্বিনল প্রয়োগ করব, কার্বিনল দিয়ে লিখবো, কার্বিনলের জন্য একটা কার্বন বাদ যাবে, আর বাকি যে কার্বনগুলো আছে সেটার অনুযায়ী এই নামটা হবে, একটা কার্বন বাদ দিয়ে বাকি সংখ্যাটা অনুযায়ী এই নামটা হবে, ঠিক আছে? এই জন্য নাম হচ্ছে ইথাইল কার্বিনল। আশা করি সবাই ইনশাল্লাহ পারবা। চলে আসি সামনেরটাই। তো সুইজারল্যান্ডের জেনেভা শহরে আমাদের সর্বপ্রথম 1892 সালে একটা কাহিনী ছিল, পরবর্তী 1993 সালের আমাদের বর্তমান সিস্টেমটা চলতেছে 1993 সালের ওই কাহিনী অনুযায়ী। ওখানে আমরা যাচ্ছি না, নামকরণ আমাদের এখন আর লাগবে না, আমরা চলে যাচ্ছি পরের পার্টে। এগুলো আমাদের আপাতত মেডিকেলের জন্য ইনশাল্লাহ আমরা অ্যাভয়েড করবো, কারণ আমার মেডিকেলের নামকরণ আসে না আসলে, সেই জন্য মেডিকেলের জন্য আমরা নামকরণটা আমরা আপাতত স্কিপ করব। বাট তোমাদের নামকরণ কিন্তু তোমরা অবশ্যই তোমাদের
এইচএসসির সরি এইচএসসি যারা ছোট মানুষ তারা এইচএসসির জন্য, একটা বড় মানুষ তারা হচ্ছে তাদের কি বলে সামনে ভার্সিটি বা এডমিশন ওগুলোর জন্য ইনশাল্লাহ কাজে লাগাতে পারো, বাট এমনি কোনো প্রয়োজন নেই। আচ্ছা, সো এখানে এখানে লাগবে না, আমরা চলে আসি পৃষ্ঠা উল্টে চলে আসো, পৃষ্ঠা উল্টে দিলে চলে আসো সমানতা মোস্ট প্রবাবলি লাস্ট, এই যে পৃষ্ঠা উল্টে চলে আসো 2.6 জৈব যৌগের সমানতা, এইটাতে নামকরণ আমাদের মেডিকেলের জন্য লাগে না। তো চলে আসো 2.6 জৈব যৌগের সমানতা এবং এর প্রকারভেদ, এই টপিকে জৈব যৌগের সমানতা এবং এর প্রকারভেদ। ভাইজান চলে আসেন, জৈব যৌগের সমানতা এবং তার প্রকারভেদ। আচ্ছা, তাহলে এখন প্রথম কথা, জৈব যৌগকে এই সমানতা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। তাহলে সমানতাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গাঠনিক আর একটা হচ্ছে স্টেরিও। এখন এই গাঠনিক সমানতাটাই হচ্ছে আমাদের মেডিকেলের জন্য বেশি ইম্পর্টেন্ট। স্টেরিও বা ত্রিমাত্রিক এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় অলরেডি মেডিকেলে একবার আসছে। সো আমরা এই সমানতা টপিকটা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবো, কারণ তুমি অনেক সূত্র পারো, অনেক তথ্য পারো, কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারো না, ওইটা তোমার লাভ নেই। পরীক্ষায় এমসিকিউ অ্যান্সার করার মতো করে শিখতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, খেয়াল করে দেখো, গাঠনিক সমানতা 5 প্রকার। গাঠনিক সমানতা হচ্ছে কত প্রকার? 5 প্রকার। কিভাবে মনে রাখবো? আচমকা দিয়ে, আচমকা। তাহলে গাঠনিক সমানতা 5 প্রকার, কিভাবে মনে রাখবো? আচমকা। আচমকার অতে হইল ভাইয়া অবস্থান সমানতা, আচমকার অতে হচ্ছে অবস্থান সমানতা। চতে হচ্ছে, খেয়াল করে দেখো, চতে হচ্ছে চেইন সমানতা। চতে কি বললাম? চতে চেইন সমানতা। তাহলে আচমকা, অতে অবস্থান সমানতা, চতে হলো চেইন সমানতা। নেক্সট, মতে হচ্ছে, মতে হইল মেটামারিজম, মতে হইল মেটামারিজম, মতে হইল মেটামারিজম। আর ক দিয়ে হইলো কার্যকরীমূলক সমানতা। আচমকা আমরা টটা বাদ পড়ছে, যাক সমস্যা নেই, মেটামারিজমের সাথে একসাথে টটোমারিজম চলে আসবে। মেটামারিজম যেখানে, টটোমারিজম সেখানে। মেটামারিজম, টটোমারিজম, আর কতে হইলো কার্যকরীমূলক সমানতা। এই হচ্ছে আমাদের মোট 5 প্রকার সমানতা। আচমকা, অবস্থান সমানতা, চেইন সমানতা, মতে মেটামারিজম, একসাথে টটোমারিজম, কতে হইলো কার্যকরীমূলক সমানতা। ঠিক আছে, এখন আমরা শিখবো যে কোন সমানতাটাকে আমরা কেমনে বুঝবো যে কোনটা কার সমানতা। আমার তো পরীক্ষা এমসিকিউতে পারতে হবে, তাই না? চলো আমরা শিখি কোনটা কেমনে বুঝবো, চেইন সমানু কোনটা, কোনটা কার কার্যকরীমূলক সমানু। চলো দেখি আমরা এখন উদাহরণ দেখবো, কাজ শেষ, এনে বেশি লিখছে দরকার নেই। ভাইয়া চেইন সমানু কেমনে বুঝবা? খেয়াল করে দেখো, একটা বিউটেন হলো 4 কার্বনের যৌগ, তাই না? তুমি দেখবা বিউটেনের চেইন সমানু নিচের কোনটা, অপশন এভাবে আসতে পারে। বিউটেনের চেইন সমানু নিচের কোনটা, দেখবা এটা নর্মাল একটা যৌগ, এর সঙ্গে দেখো এই যে চেইন সমানুটা দেখবা একটু আগা মাথা বেরিয়েছে, আগা মাথা শাখা বেরিয়েছে, দেখো 2 মিথাইল প্রোপেন, এই যে আগা মাথা শাখা বেরিয়েছে। যোগ করলে কিন্তু 4 কার্বনই থাকে। মিথাইল মানে একটা কার্বন, প্রোপেন মানে 3টা কার্বন, যোগ করলে কিন্তু 4 কার্বনই থাকে। কিন্তু একটা নর্মাল কাঠামো থেকে আগা মাথা এরকম লেস বের হবে, তখন তুমি দেখে বুঝবা এটা চেইন সমানু। আমার কথা বুঝতে পারছো? যৌগটা কিন্তু দেখো অ্যালকেন অ্যালকেনই আছে, এটা কোনো চেঞ্জ হবে না, কিন্তু আগা মাথা এরকম লেস বের হবে, এরকম শাখা বের হবে, 2 মিথাইল 3 মিথাইল এরকম করে শাখা বের হবে। এই শাখা দেখলে তুমি বুঝবা চেইন সমানতা। কথা কি বুঝতে পারছো? তুমি অপশনের মধ্যে যদি দেখো শাখা আছে, শাখা দেখলে তুমি বুঝবা সেটা হলো চেইন সমানতা। ভেরি গুড। নেক্সট, অবস্থান সমানতা তুমি কিভাবে চিনবা ভাইয়া? অবস্থান সমানতা চিনার উপায় হচ্ছে, মনে রাখবা সংখ্যায় পার্থক্য। অবস্থান সমানতা তুমি কিভাবে চিনবা? সংখ্যায় পার্থক্য দেখে। চলো আমরা দেখি, পার্থক্যটা দেখি। ভাইয়া দেখো বিউট 1 ইন 1, সেখান থেকে হয়ে গেছে বিউট 2 ইন, জাস্ট সংখ্যায় পার্থক্য, জাস্ট সংখ্যা, বাকি সব কিছু সেম। এই সব কিছু সে, কিন্তু সংখ্যায় পার্থক্য দেখে বুঝছো এটা হলো অবস্থান সমানতা, জাস্ট সংখ্যায় পার্থক্য। বুঝতে পারছো? জাস্ট সংখ্যায় পার্থক্য। আচ্ছা, তোমাদের সাথে ক্লাস নিচ্ছি আমি, তোমাদের ভাইয়া, নাম হলো আমার ডক্টর আবরার হামিম, ডক্টর আবরার হামিম। ঠিক আছে, যারা আমাকে চিনো না ওদের জন্য, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আলহামদুলিল্লাহ এমবিবিএস কমপ্লিট করেছি। ঠিক আছে, ওকে ভাইজান, খেয়াল করে দেখো তাহলে অবস্থান সমানতা কিভাবে বুঝবো? সংখ্যায় পার্থক্য দেখে। এই যে 1 এর জায়গায় 2 চলে আসছে, এই সংখ্যায় পার্থক্য দেখে বুঝছি অবস্থান সমানতা। নেক্সট, প্রোপানল 1, এই যে দেখো 1 এর জায়গায় প্রোপানল 2 চলে আসছে, এই যে সংখ্যায় পার্থক্য দেখে তুমি বুঝে ফেলবা এইটা হলো অবস্থান সমানতা ট্রিক্স, সংখ্যায় পার্থক্য। ওকে,
চলে আসি ভাইয়া পরেরটায়, খেয়াল করে দেখেন ভাইজান, কার্যকরীমূলক সমনতি। এটা তোমাকে ভাইয়া আগেই পড়াইছি, এটা আগেই পড়াইছি, মনে আছে? বলছিলাম অ্যালকোহলের কার্যকরীমূলক সমাণু হলো ইথার, অ্যালডিহাইডের কার্যকরীমূলক সমাণু হচ্ছে কিটোন। এটা ভাই তোমাকে আগেই পড়িয়েছিলাম, খেয়াল করে দেখো। অ্যালকোহলের সমাণু হচ্ছে ইথার, অ্যালডিহাইডের সমাণু হচ্ছে কিটোন, এই যে প্রোপানল এসিটোন কিটোন। ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে আমাদের কার্যকরীমূলক সমাণু, এটা এমনি পারবা। তাহলে অ্যালকোহলের কার্যকরীমূলক সমাণু হচ্ছে কোনটা? ইথার। অ্যালডিহাইডের কোনটা? কিটোন। অ্যালডিহাইড তোমার চিনো তাই না? অ্যালডিহাইডের সংকেত তো পারো ভাইয়া, খেয়াল করে দেখো। অ্যালডিহাইড না কি বলে, অ্যালকোহল তো সবাই জানো, এই ওএস থাকলে অ্যালকোহল, ভেরি গুড। ইথারের সংকেত পারো? এই যে ইথার কিভাবে লিখে, আর ও আর, এটা হচ্ছে ইথার। ইথারের নামকরণ কিভাবে করে, যেমন দেখো দুইটা CH3 মাঝখানে ও, CH3 মানে হলো মিথাইল, এই জন্য বলা হয় ডাই মিথাইল ইথার। বুঝতে পারছো? এইভাবে নামকরণ করা হয়, দুই পাশে যে মূলকগুলো আছে এগুলোর নাম লেখা হয়, তারপর ইথার লিখে দেয়, তাইলে হচ্ছে ডাই মিথাইল ইথার। আচ্ছা, এবার আসি মেটামারিজম। মেটামারিজমটা মনে রাখাটা খুবই ইজি। কারা কারা মেটামারিজম, কাদের ক্ষেত্রে মেটামারিজম ঘটে, কাদের কাদের মেটামারিজম ঘটে, কাদের কাদের মেটামার সমাণু আছে, কিভাবে ইনশাআল্লাহ মনে রাখবা, খেয়াল করে দেখো। লিখে রাখো পাশে সে কই, এখানে লিখে রাখো সে কই। মেটামারিজম কারা কারা দেখাবে, সে কই। সে মানে হচ্ছে, ডাক দাও, সে মানে হচ্ছে সেকেন্ডারি এমিন, সে মানে হচ্ছে সেকেন্ডারি এমিন। কতে হলো কিটোন, এই কতে হলো কিটোন, ইতে হচ্ছে ইথার। সে কই, সেকেন্ডারি এমিন, কিটোন, ইথার। সে কই, সেকেন্ডারি এমিন, কিটোন এবং ইথার। বুঝতে পারছো? ওকে ইনশাআল্লাহ ডান। সে কই, সেকেন্ডারি এমিন, কতে কিটোন, ইতে হচ্ছে ইথার। সে কই, সেকেন্ডারি এমিন, কিটোন এবং ইথার, এরা হচ্ছে মেটামারিজম ঘটায়। ভেরি গুড। এখন আসি ভাইয়া, এখানে একটা যৌগ আছে C4H10O, এটার ইথার সমাণু মোট কয়টা সম্ভব মুখস্থ করে ফেলবা, একটা কার্বন সংখ্যা কমাই দিলে হচ্ছে 3টা সমাণু। তাহলে এইটার কয়টা মেটামর সমাণু সম্ভব, উত্তর হচ্ছে 3টা। ইথার মেটামর সমাণু সম্ভব, মুখস্থ করে ফেলবা, কারণ এটা তো বেশি, এটা তোমার বের করার সময় আসলে নাই। কিসে কি আমার চিন্তা না, বায়োলজি টিচার কিসে? বন্দি বাসাটা ক্যান্সার হয়েছে না, আমি বন্দি বাসা সবাই পড়াই। ঠিক আছে, কবি 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 ভাব, কবিতারা ভাব। চলে আসি ভাইয়া টটোমারিজম। ভেরি গুড, টটোমারিজম। খেয়াল করে দেখো, অনেকে বলে যে কিরে সারাদিন টোটো করে ঘুরে বেড়াস। তাহলে টোটো করে ঘুরে বেড়া মানে স্বতঃস্ফূর্তভাবে গতিশীল, স্বতঃস্ফূর্তভাবে গতিশীল, সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো। কি বললাম? স্বতঃস্ফূর্তভাবে গতিশীল কাঠামো, সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো, স্বতঃস্ফূর্তভাবে গতিশীল, সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো, তাই না? স্বতঃস্ফূর্ত আর হলো গতিশীল কাঠামো। ভেরি গুড। নেক্সট খেয়াল করে দেখো, এইটার একটা এক্সাম্পল দেখো, কিটো ইনল সমাণু। কিটো ইনল সমাণু, এরা হচ্ছে টটোমারিজম দেখায়, কিটো এবং ইনল সমাণু। কিটো ইনল সমাণু টটোমারিজম। খেয়াল করে দেখো, এই যে দেখো কিটো সমাণু প্রোপানন কিটোন, এখান থেকে হয়ে গেছে ইন অল, প্রোপিন টু অল, ইনল সমাণু। এই হচ্ছে একটা টটোমারিজম, কিটো ইনল সমাণু। তবে এখানে একটা শর্ত আছে ভাইয়া টটোমারিজমের বেলায়, মনে রাখবা, আলফা হাইড্রোজেন থাকতে হবে। কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন। তোমরা কি জানো আলফা হাইড্রোজেন মানে কি? জানো আলফা হাইড্রোজেন মানে হোক, এটা বুঝতে হবে ভাইয়া। খেয়াল করো, কার্যকরী মূলকের সাথে যেই কার্বনটা যুক্ত থাকে, খেয়াল করে দেখো, ধরো এটা একটা সিম্পল কথা বললাম, CH3 সাপোজ COCH3, ঠিক আছে? খেয়াল করে দেখো ভাইয়া, কার্যকরী মূলক তো এইটা, তাই না? কিটোন কার্যকরী মূলক। সো কার্যকরী মূলকের সাথে যেই কার্বন যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন। কার্যকরী মূলকের সাথে এরা আলফা কার্বন, এরাও আলফা কার্বন, দুইটা যুক্ত আছে। তাহলে কার্যকরী মূলকের সাথে যেই কার্বন যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যেই হাইড্রোজেন তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। এই যে যাদের আলফা হাইড্রোজেন আছে তারাই তোমার টটোমারিজম দিবে। চলো এবার আমরা দেখি, এই যে এখানে এটাই বলছে
কমপক্ষে একটা হইলেও আলফা হাইড্রোজেন থাকতে হবে। এখন দেখো তোমার আলফা হাইড্রোজেন আছে কি নাই একটা উদাহরণ দেখবা, এই যে এখানে তাকায় দেখো বেনজালডিহাইড, বেনজালডিহাইড বা বেনজোফেনন, এই দুইটার ক্ষেত্রে যেহেতু কোনো আলফা হাইড্রোজেন নাই এই জন্য এটা টটোমারিজম প্রদর্শন করে না। প্রশ্ন দেখবা ঘুরে ফিরে এখান থেকে চলে আসছে। তাহলে আলফা হাইড্রোজেন না থাকার কারণে টটোমারিজম দেখাবে না। কথা ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আলফা হাইড্রোজেন না থাকার কারণে টটোমারিজম দেখাবে না। একটা বেনজালডিহাইড, বেনজালডিহাইডের সংকেত পারো, এই যে ধরো এটা বেনজিন, তার সাথে এখানে একটা আমি অ্যালডিহাইড মূলক যুক্ত করে দিলাম, এই হলো বেনজালডিহাইড। যেহেতু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এইটার সঙ্গে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, এই জন্য সে টটোমারিজম দেখাবে না। টটোমারিজম দেখানোর শর্ত হচ্ছে ভাইয়া তার মধ্যে আলফা হাইড্রোজেন থাকতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে ইনশাল্লাহ আমাদের কিন্তু এইটা এই গাঠনিক সমানুতা আলহামদুলিল্লাহ শেষ। আমরা এখন পড়বো ইনশাল্লাহ স্টেরিও সমানুতা। ঠিক আছে, আমরা এখন কি পড়বো? স্টেরিও সমানুতা। চলো তাহলে ইনশাল্লাহ আমরা স্টেরিও সমানুতা শুরু করি। ভাইয়া দেখো স্টেরিও সমানুতা শুরু করার আগে উপরে একটা লাইন লেখা আছে যে অ্যালডিহাইড ইনলের তুলনায় কিটো ইনল হচ্ছে স্থায়িত্ব বেশি। ভেরি গুড, লেখা আছে, ভেরি গুড। আমরা তো বারবার এটাই পড়তেছি যে কিটো ইনলের আমরা কথাই বারবার পড়তেছি, ভেরি গুড। এখন স্টেরিও কি? স্টেরিও শব্দের অর্থ হচ্ছে, স্টেরিও শব্দের অর্থ হচ্ছে ত্রিমাত্রিক স্থান। স্টেরিও শব্দের অর্থ হলো ত্রিমাত্রিক স্থান। খেয়াল করে দেখো এই স্টেরিও সমানুতাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা, সিস ট্রান্স যৌগ খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা, একদম যেগুলো লাগবে ভাই ক্লাসে পড়াই দিব। খেয়াল করে দেখো জ্যামিতিক সমানুতা, সিস ট্রান্স, এত ডঙের কাহিনী ভিতরে পড়ে লাভ নাই, খালি এটা মনে রাখবা এই যে অ্যালকিন, আমরা অ্যালকিনের মধ্যে এই জ্যামিতিক সমানুতাটা প্রয়োগ করি। অ্যালকিন আমরা জ্যামিতিক সমানুতা কোথায় প্রয়োগ করি? অ্যালকিনের মধ্যে। চলো আমরা একটু দেখি, চলো দেখি কেমন লাগে না। আচ্ছা, প্রথম কথা সিস ট্রান্স। ভাইয়া সিস ট্রান্স মানে কি? সিস মানে হচ্ছে একই পাশে, দেখো সিএসটি দুইটা একই পাশে আছে, এই সমানুতাটাকে বলা হয় সিস সমাণু, একই পাশে থাকবে। আর ট্রান্স মানে হচ্ছে উল্টা, একটা এই পাশে আছে আর একটা তার উল্টা পাশে আছে, এটাকে বলা হয় ট্রান্স সমাণু। ট্রান্স মানে হলো উল্টা। এখন সিস সমাণু এবং ট্রান্স সমাণু এই দুইটার মধ্যে এই লাইনটা খালি লিখে রাখো, কাজ শেষ। এই লাইনটা সবাই লিখে রাখো যে সিস সমাণুর গলনাঙ্ক এবং সুস্থিতি কম, বাকি সব কিছু ট্রান্সের থেকে বেশি। তাহলে সিস সমাণুর কোন দুইটা জিনিস কম, খালি এইটা মনে রাখবা। সিস সমাণুর দুইটা জিনিস কম, একটা হচ্ছে গলনাঙ্ক এবং সুস্থিতি কম, বাকি সব কিছু বেশি। ক্লিয়ার? তাহলে সিস সমাণুর শুধুমাত্র দুইটা জিনিস কম, একটা হচ্ছে গলনাঙ্ক, একটা সুস্থিতি, বাকি সব কিছু বেশি। তাহলে সিস সমাণুর কম কি? শুধুমাত্র দুইটা জিনিস, একটা হচ্ছে গলনাঙ্ক এবং সুস্থিতি, বাকি সব কিছু বেশি। সবাই ক্লাসে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, রিয়েক্টের মাধ্যমে অ্যাক্টিভ থাকতে হবে, ঘুমানো যাবে না, ঘুম নিষেধ ক্লাস চলাকালীন সময়ে। ঠিক আছে, ঘুম নিষেধ, ক্লাসের আগে ঘুম, ক্লাসের পরে ঘুমাইতে পারো, কিন্তু মাঝখানে পুরো টাইম অ্যাক্টিভ থাকতে হবে। সবাই রিয়েক্টের মাধ্যমে অ্যাক্টিভ থাকবা, তাহলে দেখবে যে ঘুমটা দৌড় দিছে। আচ্ছা চলে আসি ভাই, আমার ক্লাসটাও খুব সুন্দর একটা রিয়েকশন ভাব, কি বলে লাইভ ফিল থাকবে ইনশাল্লাহ। ওকে, খেয়াল করো ভাই, তাহলে সিস সমাণুর দুটো জিনিস কম, কি কি কম? একটা হলো গলনাঙ্ক কম আর সুস্থিতি কম, বাকি সব কিছু বেশি। চলো দেখি এবার, এই যে দেখো, এই যে দেখো, এখান থেকে তুমি দেখবা গলনাঙ্ক এবং সুস্থিতি কম, বাকি সব কিছু বেশি। এই যে দেখো ট্রান্স সমান হচ্ছে ঘনত্ব বেশি, দ্রাব্যতা বেশি, প্রতিষ্ঠানাঙ্ক বেশি, সব বেশি বেশি আছে, খালি দুইটা জিনিস কম। কি বললাম? একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা কি? গলনাঙ্ক এবং সুস্থিতি। গলনাঙ্ক এবং সুস্থিতি এই দুইটা জিনিস শুধুমাত্র কম, বাকি সবকিছু বেশি। তাহলে আর তোমার আলাদা করে মনে রাখতে হবে না। সিস সমাণুর গলনাঙ্কটা মুখস্থ করবা 68 ডিগ্রি সেলসিয়াস সিনামিক অ্যাসিডের বেলায়, আর ট্রান্স সমাণুর গলনাঙ্ক হচ্ছে 133। চাইলে মুখস্থ করতে পারো, না করলে কোনো আপত্তি নাই। তবে ভাইয়া এইটা তবে একটু মুখস্থ করো, এটা আমি স্কিপ করলাম, এটা দরকার নাই, এটা পরীক্ষাতে আমি বেশি একটা আসে এমন না, তারপর চাইলে পড়তে পারো, কারণ না পড়লে তো কোনো লস নাই। তবে এইটা ভাই আসলে কেউ মিস করবে না। সিস বিউটিন ডাইউইক অ্যাসিড, এই বিউটিন ডাইউইক অ্যাসিডের দুই রকম নাম আছে। যে সিস সমাণু হয় তার নাম হলো ম্যালিক অ্যাসিড, আর একই জিনিস যদি ট্রান্স সমাণু হয় এই যোগের নাম হয় ফিউমারিক অ্যাসিড। পুরো যোগের নাম পাল্টা গেছে, দেখছো? তাহলে একই জিনিস বিউটিন ডাইউইক অ্যাসিড, বিউটিন ডাইওয়িক অ্যাসিড। বিউটিন কেন? 4 কার্বন, 1 2 3 4, 4 কার্বন, মাঝখানে দ্বিবন্ধন আছে, এই জন্য বিউটিন।
ডাইওইক কেন? কারণ একটা COOH আরেকটা COOH, দুইটা COOH, এই জন্য ডাইওইক অ্যাসিড। ঠিক আছে, নামকরণ বুঝলাম। এখন আসি, সিজ যখন থাকবে এক পাশে থাকবে এটাকে বলা হয় ম্যালেইক অ্যাসিড, এই যে ম্যালেইক অ্যাসিড। আর যখন দুই পাশে ভিন্ন পাশে থাকবে তখন তাকে না বলবো ফিউমারিক অ্যাসিড। কথা বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কখনোই ভুল করা যাবে না। চলে আসি সামনের দিকে। এই যে জ্যামিতিক সমানতার শর্ত কোনটা একটু আগে পড়ে আসছিলাম, প্রতিস্থাপিত অ্যালকিন, তাই না? একটু আগে পড়ে আসছিলাম প্রতিস্থাপিত অ্যালকিন। ওকে, এখানে এগুলো লাগবে না, আমরা এক সিস্টেমে সবগুলো পড়ে ফেলছি। সিস সমানো শুধুমাত্র দুইটা জিনিস কম, একটা হচ্ছে গলনাঙ্ক, একটা সুস্থিতি, বাকি সব কিছু বেশি, ট্রান্সের তুলনায় বেশি আছে। তাহলে এখানে এগুলোর আমার প্রয়োজন নেই, কারণ আমার ব্যাখ্যা তো পরীক্ষায় লাগবে না। আচ্ছা, ডাইইলেকট্রিক ধ্রুবকের মান মুখস্থ করে ফেলবা। পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে 80, মিথানল হচ্ছে 30। ডাইইলেকট্রিক ধ্রুবকের মান মুখস্থ করবা। পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে 80, এইটি খুবই ইম্পর্টেন্ট একটা মান। পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে 80, আর মিথানলের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে 30। চলে আসি আমরা পরেরটায়। ভাইয়া এখানে একটা ছোট্ট একটা বক্স তোমাদের বইয়ে, আমার তো জুম করার জন্য বড় করে দেওয়া আছে, এবার লিখা ছোট্ট করে লেখা আছে আমাদের চোখের রেটিনার মধ্যে, তোমরা সবাই জানো রড এবং কোন কোষ আছে, রাইট? এই রড সেলে ভিটামিন A1 অ্যালকোহল বা রেটিনল, ভিটামিন A1 যে অ্যালকোহল নাম হচ্ছে রেটিনল। সহজ কথা, আমাদের চোখের মধ্যে যে অ্যালকোহল আছে, চোখের মধ্যে যেহেতু রেটিনা আছে, সো এটা তোমার জন্য ইজি, রেটিনল। এই রেটিনল থেকে উৎপন্ন হয় রেটিনেল। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, রেটিনল থেকে চোখের মধ্যে কি উৎপন্ন হয়? রেটিনেল। রেটিনল থেকে উৎপন্ন হয় রেটিনেল। আই লাভ ইউ অল, ভেরি গুড, সব মনোযোগ দাও। রেটিনল থেকে কি উৎপন্ন হয়? রেটিনেল। রেটিনল থেকে তৈরি হয় রেটিনেল। এখন আসি, এখানে মোট কয়টা কার্বন থাকে? এই রেটিনল রেটিনেল দুইটাই হচ্ছে 20 কার্বনের যৌগ। তাহলে আমাদের চোখের মধ্যে যে রেটিনল বা চোখের মধ্যে যে রেটিনেল, এরা আসলে কত কার্বনের যৌগ? দুইটাই 20 কার্বনের যৌগ। আশা করি ইনশাল্লাহ ভুল হওয়ার সুযোগ নাই। তবে চোখের মধ্যে যে রেটিনল বা চোখের মধ্যে যে রেটিনেল, এটা আসলে কত কার্বনের যৌগ? এটা হচ্ছে 20 কার্বনের যৌগ। ভেরি গুড। এখন আসি, এই 20 কার্বনের বেলায় মধ্যে এই যে দেখো 5টা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, 5টা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সুন্দর করে দাগায় রাখো, এর বেশি লাগবে না। এখানে 5টা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। ঠিক আছে, আচ্ছা, এখানেও সিস ট্রান্সে রূপান্তর হয় এবং এর মাধ্যমে রেটিনাতে আমাদের দৃষ্টিশক্তি প্রকাশ পায়। দরকার নাই, আমরা চলে আসি পরেরটাতে, আলোক সক্রিয় সমানুতা। খেয়াল করে দেখো, কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি বুঝো? কাইরাল কার্বন, কাইরাল কার্বন বুঝো? কাইরাল কার্বন মানে হচ্ছে যে কার্বনের চারপাশে 4টা ভিন্ন ভিন্ন রকমের মূলক বা যৌগ, 4টা ভিন্ন রকমের কাঠামো থাকে, তাকে বলা হয় কাইরাল কার্বন। যে কার্বনের পাশে চারপাশে 4 হাতে 4টা ভিন্ন ধরনের মৌল থাকে, ভিন্ন ধরনের মূলক থাকে, তাকে বলা হয় কাইরাল কার্বন। বুঝতে পারছো ভাইয়া? ওকে, বুঝতে পারছেন বন্ধুগণ? পরীক্ষা তো চলে আসে সামনে, সো 25 ব্যাচে যারা আছে একটু প্রমোশন করে নেই। 25 ব্যাচের জন্য কিন্তু আমাদের প্রি মেডিকেল ব্যাচ আছে, টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ব্যাচ। সুন্দর মতো সব বাংলাদেশের সবচেয়ে কম খরচে প্রিপারেশন নিবা আরামসে, ইনশাল্লাহ ভালো প্রিপারেশন হবে ইনশাল্লাহ। যারা সামনে মেডিকেল ভর্তি দিবা, তোমাদের কিন্তু একটা এক্সাম ব্যাচ আছে, দি ওয়ারিয়র্স, প্রচুর প্রশ্ন সেখানে আছে এক্সাম ব্যাচে। প্রত্যেকটা মানে কয়েকটা করে গুছানো মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট আছে অনেকগুলা, একদম মেডিকেলের অনুরূপ মডেল টেস্ট 100 নম্বরের, ইংলিশ জিকে টিকে মিলায়। তোমাদের কাজ হচ্ছে ইনশাল্লাহ সবাই ওই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা, ঠিক আছে? এবং দেখবা তুমি অনেক প্রশ্ন সলভ করার মাধ্যমে তুমি অনেক সেরা লেভেলে চলে গেছো। বুঝতে পারছো কিনা ভাইয়া? এটা ভুল করো না। ওকে, একটু বাণিজ্যিক প্রচারণা চালাই ফেললাম। এবার চলে আসি সামনের দিকে, কাইরাল কার্বন। তো যে কার্বনের চারপাশে 4টা ভিন্ন ভিন্ন মূলক আছে, এটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন, আমরা জানি। এখন আসি, আলোক সক্রিয় সমানতার জন্য কিছু শর্ত আছে। নাম্বার 1, অবশ্যই কাইরাল কার্বন হইতে হবে, চারপাশে 4টা ভিন্ন ভিন্ন মূলক থাকবে। নেক্সট, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। কেমন হবে? পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। যেমন ভাইয়া আমার এই হাত এবং ওই হাত, এরা কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব।
দর্পণ প্রতিবিম্ব, হ্যাঁ এগুলো আমি যদি আমার কি বলে দর্পণের সামনে হাতটাকে নেই এরকম মনে হবে, ঠিক আছে, সেম দর্পণ প্রতিবিম্ব উল্টা মনে হবে। কিন্তু এরা কিন্তু একজনের উপরে একজন ঠিক উপর দিয়ে যে বসাই, ঠিক সেম টু সেম কি মিলবে? মিলবে না, কারণ কায়না আঙ্গুল আর বুড়ো আঙ্গুল মিলে না, তাই না? তাহলে একজনের উপর যখন একজনকে বসাবা, দর্পণ প্রতিবিম্ব দেখতে পুরো এরকম উল্টো দিকে দেখতে একই রকম মনে হয়, এরকম দেখতে একই রকম মনে হয়, কিন্তু যখন তুমি একটাকে উপরে একটা বসাবা এরা কিন্তু পরস্পরের উপর অসমাপতিত হবে, সমানভাবে পতিত হবে না, অসমাপতিত হবে। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে এটা, যে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব একদম প্রতিবিম্বের মতো মনে হয়, কিন্তু এরা পরস্পরের উপরে অসমাপতিত হবে, সমপতন হবে না, সমানভাবে পতিত হবে না, অসমাপতিত হবে। তাহলে নাম্বার 1 কাইরাল কার্বন, নাম্বার 2 দর্পণ প্রতিবিম্ব একদম সেম টু সেম হবে দেখতে দর্পণে, কিন্তু একজনের উপর একজন সমানভাবে পতিত হবে না, সমানভাবে পতিত হবে না, অসমাপতিত হবে। নেক্সট চলে আসি ভাইয়া, ল্যাকটিক অ্যাসিডের কথা এখানে বলা আছে, ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড। তোমরা সবাই জানো একটা ডি ল্যাকটিক অ্যাসিড, একটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, এর নিয়ে কোনো সন্দেহ নাই। ডি ফর হচ্ছে ডেক্সট্রো, এল ফর লিভো, একজন ডান দিকে ঘুরায় একজন বাম দিকে ঘুরায়, জাস্ট ঘুরানো চেঞ্জ, বাকি সব সেম। তাহলে হোয়াট ইজ এনানসিওমার? আমরা এখন পড়বো এনানসিওমার। এটা পড়ার আগে একটা জিনিস আছে, এক সমতলী আলো, কোন অসংখ্য সমতলে মনে করো আলো ছড়াচ্ছে আছে, এটাকে তুমি এক সমতলে আলোতে কিভাবে কনভার্ট করবা, এই যন্ত্রটার নাম কি? এই যন্ত্রটার নাম কি যে যন্ত্র দিয়ে তুমি এক সমতলীয় আলোতে কনভার্ট করবা? এটার নাম কি? খেয়াল করে দেখো। যন্ত্রটার নাম হচ্ছে পোলারিমিটার। যন্ত্রটার নাম কি? যন্ত্রটার নাম হলো পোলারিমিটার। তাহলে এক সমতলীয় আলোতে কনভার্ট করার যন্ত্রটার নাম কি বললাম ভাইয়া? তাহলে এক সমতলীয় আলোতে রূপান্তর করার যন্ত্রটার নাম হচ্ছে পোলারিমিটার। যন্ত্রটার নাম কি বললাম? পোলারিমিটার, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এক সমতলীয় আলোতে রূপান্তর করার জন্য যন্ত্রটার নাম কি? যন্ত্রটার নাম হচ্ছে পোলারিমিটার। বুঝতে পারছো? একটা কমেন্ট করে নেই, দাঁড়াও। ভেরি গুড। ঠিক আছে ইনশাল্লাহ, গুড। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো এই পোলারিমিটারের বেলায়, এখন খেয়াল করে দেখো এই পোলারিমিটারের বেলায় আমরা তরল স্ফটিক হিসেবে, সরি পোলারাইজিং ফিল্টার হিসেবে আমরা কি ইউজ করি? আমরা পোলারিমিটারের মধ্যে পোলারাইজিং ফিল্টার হিসেবে ইউজ করি তরল স্ফটিক পদার্থ। আমরা পোলারিমিটারের মধ্যে পোলারাইজিং ফিল্টার হিসেবে কি ইউজ করি? উত্তর হচ্ছে তরল স্ফটিক পদার্থ ইউজ করি। আচ্ছা, তোমাদের একটা মেডি এক্সাম ব্যাচ যেটা দি ওয়ারিয়র্স, আমি অলরেডি পিন করে দিছি, তোমরা ওই এক্সাম ব্যাচে প্রোমো কোড যদি ইউজ করো এক্সাম 500, তাহলে তোমাদের পুরো কোর্স এই এক্সাম ব্যাচের ফি হবে মাত্র 500 টাকা। এবং এর মধ্যে মোস্ট প্রবাবলি তোমাদের একটা বাসায় কুরিয়ার করে একটা তোমাদের স্পেশাল বক্স যাবে। এবং এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, এখানে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই এক্সাম ব্যাচের মধ্যে কিন্তু জিকের ক্লাসও পাবা, আন্তর্জাতিক, যেটা জিকের আন্তর্জাতিক ক্লাস, ফারিয়াপুর স্পেশাল ক্লাস, এই ক্লাসগুলো ইনশাল্লাহ তোমরা এই গ্রুপের মধ্যে পেয়ে যাবা। সো টার্গেট ডিএমসিতে আমাদের ভর্তিকৃত স্টুডেন্টরা তো পাবেই, এর পাশাপাশি এক্সাম ব্যাচের জন্য আমরা এই ফেসিলিটি রাখতেছি, এবং এর পাশাপাশি তোমরা 7টা রিভিশন ক্লাসও পাবা। সো আই থিঙ্ক এটা একটা বড় অপরচুনিটি। যারা যারা এক্সাম ব্যাচে এখনও যুক্ত হও নাই, তোমার হাতে এখনও সুযোগ আছে, এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যাও এবং বেস্ট প্রশ্ন তুমি ইনশাল্লাহ পরীক্ষা দাও, এই মেডিকেল ভর্তি পরীক্ষার 100 নম্বরের অনুরূপ, ঠিক আছে? আর যারা যারা এখানে 25 ব্যাচের বাচ্চারা আসিস, তোরা তোদের জন্য বলে রাখি, 25 ব্যাচের জন্য কিন্তু ভাইয়াদের কোর্স প্রি মেডিকেল ব্যাচ, স্পেশাল ব্যাচ, এই প্রথম প্রি মেডিকেল ব্যাচ। সো তোমাদের 24 ব্যাচে যারা জুনিয়র আসছো, যদি তুমি চাও 25 ব্যাচে বলবা, তোমার জুনিয়রদের যারা জানতে চায় তোমাদের কাছে, অবশ্যই জানাই দিও যে 25 ব্যাচে প্রি মেডিকেল ব্যাচ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। ওদেরকে একদম প্রি মেডিকেলের বেসিক রেডি করার দায়িত্ব আমাদের, এটা তোমরা জানো, তোমাদেরকে আমরা কদর করে পড়াই, তাই না? ওকে ইনশাল্লাহ।
আন্তরিকতার কোনো অভাব নাই, সর্বোচ্চ আন্তরিকতা এখানে আছে। তো ভাইজান খেয়াল করে দেখেন, ডি ইলেকট্রিক অ্যাসিড ইলেকট্রিক অ্যাসিডের কথা বলছে। এই ডি ইলেকট্রিক অ্যাসিড মানে ডান দিকে ঘুরায়, আবর্তন কোণের মানটা পড়বে, আবর্তন হচ্ছে +2.24, +2.24। ডি মানে ডান দিকে ঘুরে, ডান মানে প্লাস, ডান দিকে প্লাস লিখছে। আর যদি এল মানে লেফট বাম দিকে ঘুরায়, লেফট না লিভার রোটেটরি, বাট ওকে প্যারা নাই। তো ডান লেফট বাম দিকে ঘুরায় মাইনাস, তাহলে একই জিনিস, জাস্ট প্লাস মাইনাসের হিসাব, একই জিনিস। ডি ইলেকট্রিক অ্যাসিডের আবর্তন মান হচ্ছে +2.24, এল ইলেকট্রিক অ্যাসিড হচ্ছে -2.24। বাকি সব কিছু কিন্তু যারা টার্গেট এমসি 4.0 তে আছো, তোমাদের ইনশাআল্লাহ জিকে ক্লাস তোমরা টার্গেট এমসি 4.0 তে পাবা। তবে টার্গেট এমসি 4.0 কোন স্টুডেন্ট যদি চিন্তা করো ভাই আমরা একটা বিশাল প্রশ্ন ভান্ডারের মধ্যে যাব, আমি 25টা আরো এক্সট্রা প্রশ্ন পরীক্ষা দিব, তাহলে তুমি ওই পরীক্ষায় তুমি ওই কোর্স চ্যানেল করতে পারো, ঠিক আছে? এবং এটা আমি অনেকটাই বলি করো, কারণ এটা সম্পূর্ণ আলাদা একটা এক্সাম বেচ, এটার সাথে টার্গেট এমসি 4.0 সম্পর্ক নাই, সম্পূর্ণ আলাদা। প্রায় 100টা মেডিকেলের মানে 100 নাম্বারের মতো করে ফার্স্টে 24-25টা পরীক্ষা আছে। এরপরে আবার তোমাদের সেগমেন্ট 2, ওই সেগমেন্ট 2 আবার সবার জন্য সেম, ঠিক আছে? যদি কারো প্রয়োজন মনে করো যে ভাই আমরা ওটা করবো, ওই 25টা প্রশ্নের পরীক্ষা দিব আমরা, ওগুলা নতুন এক্সাম 25টা এক্সাম 100 নাম্বার মেডিকেলের মতো, তাহলে তোমরা ওটাতে পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে? ওকে ইনশাল্লাহ। আমাদের কোর্সের ফি আসলে খুবই কম। ধরো আমি যে কোর্সের ফি, মেডিকেলের কোর্সের ফি 8,000 টাকা হইতো, মানে বাংলাদেশে অনেকেরই 8,000, 9,000, 10,000, 12,000 টাকা। সেম করছি। আমি জানি না ক্লাসের মান, তোমরা আলহামদুলিল্লাহ তোমরা আমাদের ক্লাস করো, তোমরা জানো, তোমরা কম্পেয়ার করে দেখবা খুব পার্থক্য কিছু নাই, সবাই ভালো পড়ায়, আমি কারো ক্ষতি কারো খারাপ বলছি না, সবাই ভালো পড়ায়। কিন্তু 8-10,000, 20,000 টাকা কোর্স ফি করার মতো না। তো যাই হোক, ওই বড় কোর্স ফিতে তখন হচ্ছে আমি চাইলে তখন ছোটো ছোটো যে এক্সাম ব্যাচ আছে, যত ব্যাচ আছে সব ফ্রি করে দিতে পারি। কিন্তু যেখানে আমাদের কোর্সের ফি হচ্ছে 3-4 হাজার টাকা মাত্র, বইটি সব সহ, সেখানে আসলে তোমাদের জন্য আর কটা মানে একাধিক ব্যাচ ফ্রি করা আসলে পসিবল হয়ে থাকে না আর কি ভাই, তুমি এটা বুঝতেছো? তাহলে আমি সবই ফ্রি করে দিতাম। আমরা তো ম্যাটেরিয়ালস কোনো কম দিই না। তোমরা দেখবে একটা কোর্সের মধ্যে ম্যাটেরিয়ালস, পাওয়ার প্লে নতুন কোর্স নামছে, ম্যাটেরিয়ালস দিয়ে আমি অবাক যে 3-4টা বই, টি শার্ট, কত কিছু দেওয়া হচ্ছে, ম্যাটেরিয়ালস দিতে কোনো কার্পণ্য নাই। মেডিকেল হাইলাইটস কোর্স আসবে না। চলে আসি এনানসিওমার। এনানসিওমারিজম মানে কি ভাইয়া? একই যোগের আলোক সক্রিয় দুই সমাণু, সব কিছু ঠিক আছে ভাই, সব কিছু আলোক সক্রিয়, সব কিছু ঠিক আছে, খালি একটা জায়গায় ঝামেলা, একটা ডান দিকে ঘুরে একটা বাম দিকে ঘুরায়, এই হলো এনানসিওমার। একদম সহজ কাজ, একদম সহজে শর্টকাট কথা বললাম। তাহলে এনানসিওমার এইটার অপর নামগুলো একটু দেখতে হবে। এনানসিওমার অপর নাম হচ্ছে এনানসিওমর্ফ বা এন্টিপড বা এন্টিমার। এনানসিওমারের অপর নামগুলো পড়তে হবে। এনানসিওমারের অপর নাম হচ্ছে ভাইয়া এনানসিওমর্ফ, এনানসিওমার্স, এন্টিপড, এন্টিপার, ঠিক আছে? এন্টিমার। এখন দেখো সব কিছু ঠিক আছে, বাট ঝামেলা হচ্ছে এই জায়গাটাতেই আবর্তনের দিকটা খালি ভিন্ন হয়। এর আলোক সক্রিয়, এটা কোনো সমস্যা নেই, কিন্তু একটা ডান দিকে ঘুরে একটা বাম দিকে ঘুরে, এই হচ্ছে এনানসিওমার। তো দেখো খেয়াল করে দেখো। নেক্সট, রেসিমিক মিশ্রণ কাকে বলবো? যে এই যে একটা ডান দিকে ঘুরে একটা বাম দিকে ঘুরায়, এদেরকে তুমি যদি এনে সমান পরিমাণ একসাথে মিক্স করে দাও, এদেরকে তুমি যদি এনে সমান পরিমাণ একসাথে মিক্স করে দাও, এইটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এটাকে কি বলে? এটাকে বলে রেসিমিক মিশ্রণ। কথা বুঝতে পারছেন ভাইজান? তাহলে সমান পরিমাণ যদি তুমি মিক্স করে দাও, সমান পরিমাণ, একটা কমেন্ট করলাম ক্লাস কেমন লাগছে, তোমরা সবাই ভাইকে জানাই দিবা তোমাদের ক্লাসটা আছে কেমন লাগছে, আমি মাত্র কমেন্টটা করলাম, ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখো, রেসিমিক মিশ্রণ মানে কি? ধর একজন ডান দিকে ঘুরায়, একজন বাম দিকে ঘুরায়, এই দুইজনকে তুমি এনে সমান পরিমাণে মিশাই দিলা, আর কেউ কোন দিকে ঘুরবে না, ডান দিকেও ঘুরবে না, বাম দিকেও ঘুরবে না, এটাকে বলা হয় সেই রেসিমিক মিশ্রণ। বুঝতে পারছো? রেসিমিক মিশ্রণের ক্ষেত্রে কোনো ঘূর্ণন কি আমরা পাবো না ভাইয়া? আমরা রেসিমিক মিশ্রণটা হচ্ছে এখানে কেমন হবে? আলোক নিষ্ক্রিয়, কারণ ডি ছিল সক্রিয়, ডি ইলেকট্রিক অ্যাসিড, এল ইলেকট্রিক অ্যাসিড বাম দিকে ঘুরায়, সেও সক্রিয়। যখন তুমি দুইজনকে মিক্স করে দিছো, সে আর কোথাও ঘুরাবে না, সে হবে আলোক নিষ্ক্রিয়। রেসিমিক মিশ্রণ কেমন? রেসিমিক মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয়, ঠিক আছে? ওকে, ক্লাস কেমন লাগছে? তোমরা ক্লাসের রিভিউ কিন্তু অবশ্যই ক্লাস শেষে বন্দি বর্ষালা গ্রুপে দিবা, এবং আমাদের একটা বড় গ্রুপ আছে, তোমরা সবাই জানো, টার্গেট ডিএমসি একাডেমি। আমাদের আলহামদুলিল্লাহ উই আর নাও 75K মেম্বার্স আই থিঙ্ক। সো টার্গেট ডিএমসি একাডেমি, এই গ্রুপে তোমরা একটু কষ্ট করে তোমাদের ক্লাসের রিভিউ জানাতে পারো। জৈব রসায়নে আরও 2টা ক্লাস ইনশাল্লাহ তোমাদের হবে। ভাই একটা ক্লাস নিয়ে প্রথম ক্লাসটা শুরু করলাম, ইনশাল্লাহ তোমাদের বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ হবে, এর মাধ্যমে জৈব জগৎ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখবা এই যে আজকে যে আমি পড়াইলাম, এখানে আমরা কিন্তু বেশ আলহামদুলিল্লাহ অনেকটুকু পড়াইছি কিন্তু, এবং এর মধ্যে দেখবা যে মোটামুটি অনেক কিছু তোমাকে তোমার আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেছে।
আজকে ক্লাসের মাধ্যমে দেখবা তোমার অনেক অনেক যোগাযোগের প্রথম দিকে এমসিকিউ শেষ, এরপর ইনশাল্লাহ আরেকটা ক্লাস হবে, এবার আরো অনেক এমসিকিউ শেষ হবে, এভাবে কিন্তু তুমি আগাবা, ঠিক আছে? ওকে ইনশাল্লাহ। চলে আসি পরেরটায় ভাইয়া। ডি ইলেকট্রিক অ্যাসিডের একটা এমসিকিউ আছে। ডি ইলেকট্রিক অ্যাসিড আমরা মূলত পাই, ডি পাওয়া যায় মাংসপেশি থেকে। ডি ইলেকট্রিক অ্যাসিড আমরা কোত্থেকে পাই? ডি ইলেকট্রিক অ্যাসিড আমরা পাই মাংসপেশি থেকে, আর এল ইলেকট্রিক অ্যাসিড আমরা পাই টক দই থেকে। ডি ইলেকট্রিক অ্যাসিড আমরা কোত্থেকে পাই? ডি ইলেকট্রিক অ্যাসিড আমরা পাই মাংসপেশি থেকে, আর এল ইলেকট্রিক অ্যাসিড এল ইলেকট্রিক অ্যাসিড আমরা পাই হচ্ছে টক দই থেকে। ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ, ঠিক আছে, গুড। তাহলে ডি ইলেকট্রিক অ্যাসিড আমরা কোত্থেকে পাই? ডি ইলেকট্রিক অ্যাসিড আমরা পাই হচ্ছে মাংসপেশি থেকে, আর এল ইলেকট্রিক অ্যাসিড আমরা কোত্থেকে পাই? এল ইলেকট্রিক অ্যাসিড আমরা পাই হচ্ছে টক দই থেকে। ভেরি গুড। নেক্সট চলে আসি আমরা। এখানে একটা জিনিস খেয়াল করবা, ডি ইলেকট্রিক অ্যাসিড খুব সুন্দর জিনিস। ডি ইলেকট্রিক অ্যাসিড আমরা পাই হচ্ছে মাংসপেশি থেকে, ডি ইলেকট্রিক অ্যাসিড আমরা পাই মাংসপেশি থেকে, আর এল ইলেকট্রিক অ্যাসিড আমরা পাই কোত্থেকে? টক দই থেকে। ভেরি গুড। আর এল ইলেকট্রিক অ্যাসিড আমরা পাই হচ্ছে টক দই থেকে, এখানে কোনো সন্দেহ নাই। এখন ভাইয়া কাহিনী যেটা হইলো যে অ্যালানিনের বেলায়, অ্যালানিন আমিষ, একটা অ্যামাইনো অ্যাসিড, এর বেলায় আবার কাহিনী ভিন্ন। সেটা কি খেয়াল করে দেখেন ভাইজান, এল অ্যালানিন আর ডি অ্যালানিন কিন্তু ফালতু, বাদ পড়ছে, ডি অ্যালানিন বাদ। কিন্তু এল অ্যালানিন এটা কিন্তু ব্যবহৃত হয় প্রোটিন সংশ্লেষে। কেন এটা বললাম? কারণ সবসময় দেখবা মানুষের সাথে ভালো কানেকশন হচ্ছে ডি এর, সকল ডি এর ভালো কানেকশন। ডি ল্যাকটিক অ্যাসিড মাংসপেশিতে পাওয়া যায়, ডি গ্লুকোজ শক্তি উৎপন্ন করার জন্য ইউজ করা হয়, সবসময় ডি এর ভালো সম্পর্ক। কিন্তু একমাত্র ডি এর খারাপ সম্পর্ক হচ্ছে অ্যালানিনের বেলায়। তাহলে অ্যালানিন যেটা ডি এটা বাদ পড়ে, বাকিটা কাজে লাগে। তো একমাত্র ডি যেটার সাথে খারাপ সম্পর্ক সেটা হচ্ছে ডি অ্যালানিন। ক্লিয়ার? ওকে, সো এটা খেয়াল রাখবে। হ্যাঁ, তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই আবার। ডি ল্যাকটিক অ্যাসিড মাংসপেশি থেকে পাওয়া যায়, ডি গ্লুকোজ শক্তি উৎপন্ন করতে ব্যবহৃত হয়, কিন্তু ডি অ্যালানিন বাদ পড়ে যায়। এইটা খেয়াল রাখবে, ঠিক আছে? এল অ্যালানিনটা এখানে কাজে লাগে, উল্টা। বাকি সব ক্ষেত্রে ডি কাজে লাগে, এখানে এলটা কাজে লাগে। যেমন দেখো, ডি গ্লুকোজ শক্তি উৎপন্ন হয়, ভেরি গুড। আবার এল গ্লুকোজ কোনো কাজ নেই, প্রস্রাবের সাথে বাইরে বের হয়ে যায়। এল এর কোনো কাজ নেই, খালি এক জায়গাতেই এল এর কাজ আছে, সেটা হচ্ছে এল অ্যালানিন। এই জায়গায় শুধুমাত্র এল এর কাজ আছে, এটাই শুধুমাত্র প্রোটিন তৈরিতে, প্রোটিন সংশ্লেষে ব্যবহৃত হয়। ওকে ইনশাল্লাহ। চলে আসি এবার আলোক সক্রিয় সমানুতার। এখানে কিছু জিনিস আছে। এই যে জৈব যৌগের অণুতে যে দুইটা ভিন্ন প্রকারের অপ্রতিসম কার্বন পরমাণু মানে কাইরাল কার্বন থাকে, সেক্ষেত্রে চারটা আলোক সক্রিয় সমান হয়। সহজ কথা মনে রাখো, খেয়াল করে দেখো, সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন। সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন। তাহলে যে দুইটা কাইরাল কার্বন থাকে, সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন, বসাই দিলাম। এন এর মান 2, 2 স্কয়ার ইকুয়ালস টু 4। তো সেক্ষেত্রে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা কত? 4টা। তো যদি দুইটা ভিন্ন প্রকারের অপ্রতিসম কার্বন পরমাণু থাকে, আলোক সক্রিয় সমাণু কয়টা হবে? 4টা হবে। টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। এবার আসি, খেয়াল করে দেখো, আমাদের এখানে ডায়াস্টেরিওআইসোমারের বেলায় দুইটা ওয়ার্ড তুমি দাগাবা, সব দাগানোর দরকার নেই, দুইটা ওয়ার্ড, যে দুইটা অসদৃশ কাইরাল কার্বন বিশিষ্ট। এই যে অসদৃশ পাইছো, একটা ওয়ার্ড পাইছো অসদৃশ। নেক্সট আরেকটা দাগাবা, এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না। এই হচ্ছে পার্থক্য করার জায়গা। তুমি এই দুইটা বৈশিষ্ট্য পার্থক্য পাইলেই কাজ শেষ। তাহলে ডায়াস্টেরিওআইসোমারকে কেমনে চিনবা? এরা কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না। আমরা যেরকম দেখাইছিলাম এভাবে দর্পণ প্রতিবিম্ব না, দর্পণ প্রতিবিম্ব হবে না। এবং কাইরাল কার্বনগুলো কেমন হবে? অসদৃশ। এটা দেখে তুমি বুঝতে পারবা যে কারা ডায়াস্টেরিওআইসোমার। কথা একদম ক্লিয়ার কাট। ক্লিয়ার? ওকে ইনশাল্লাহ। চলে আসি, এই যে দেখো আলোক সক্রিয়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এনে সবাই আলোক সক্রিয়। এই যে এনানসিওমারও আলোক সক্রিয়, কিন্তু রেসিমিক মিশ্রণ, যেহেতু দুইটা বিপরীতধর্মী জিনিস পাশাপাশি আছে, সে কিন্তু আলোক সক্রিয় না, সে কিন্তু আলোক নিষ্ক্রিয়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। চলে আসি পরেরটা ভাইয়া। এখানে আলোক, আচ্ছা, মেসো সমাণু মানে এটা কি কাট হয়ে গেছে মনে হয়, যাক সমস্যা নাই। মেসো সমাণু এটাও, এই যে আরেকটা মেসো সমাণুও কিন্তু নিষ্ক্রিয়। তাহলে নিষ্ক্রিয় কারা কারা বা একটু লিখে দেই। আমাদের বইয়ে নিষ্ক্রিয় হচ্ছে দুইজন, একজন হচ্ছে রেসিমিক মিশ্রণ, আরেকটা হচ্ছে মেসো সমাণু।
এই দুইটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। মেসো হচ্ছে নিজের মধ্যে নিজে নিষ্ক্রিয়, নিজেকে নিজে নিষ্ক্রিয় করে দেয়। ঠিক আছে, কিরকম? তাহলে একটা কাঠামো, এই যে ধরো এই কাঠামোটা আছে, এটার উপরের অংশটা, এই যে উপরের অংশটা একদিকে ঘুরায়, নিচের অংশটা তার বিপরীত দিকে ঘুরায়। এই জন্য পরস্পর পরস্পরকে মাইনাস করে দেয়। এই জন্য বলে এটা অভ্যন্তরীণ সমতা সাধন। এই ঘটনাটাকে বলা হয় অভ্যন্তরীণ সমতা সাধন। একই যৌগ ভাই, মেসো টার্টারিক অ্যাসিড, মেসো টার্টারিক অ্যাসিড, এর মাঝখান দিয়ে ভাগ করি তল, প্রতিসম তল, উপরে নিচে পুরোপুরি সেম দেখতে মনে হয়। এই একটা দিক দিয়ে ঘুরায় আর একটা বিপরীত দিকে ঘুরায়, ঘূর্ণন দুইটা পরস্পর উল্টা। তো একই কাঠামো নিজেকে নিজে মাইনাস করে দেয়। তো এই অভ্যন্তরীণ সমতা সাধনের মাধ্যমে পরস্পর পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়। এটাকে আমরা বলবো নিষ্ক্রিয় মেসো সমাণু। চলে আসি সামনের দিকে ভাইয়া। এখানে আমাদের সেই আলোক সমাণুর সংখ্যা লেখা আছে ভাই, খেয়াল করে দেখো। ধরো তোমার গ্লুকোজের কথা বলছে, হ্যাঁ, ধরো গ্লুকোজের কথা বলছে। গ্লুকোজের মধ্যে কার্বন কয়টা? 6টা কার্বন। গ্লুকোজের মধ্যে কার্বন কয়টা? 6টা কার্বন। 1 2 3 4 5 6। প্রথম কার্বন এবং শেষ কার্বন বাদ দিলে কাইরাল কার্বন থাকে হচ্ছে 4টা। প্রথম কার্বন, শেষ কার্বন কাইরাল কার্বন না। তাহলে কাইরাল কার্বনের সংখ্যা হচ্ছে 4টা। তাহলে এবার বলো তো এই গ্লুকোজের আলোক সক্রিয় সমাণুর সংখ্যা কত? গ্লুকোজের ক্ষেত্রে তাহলে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n এর মান হচ্ছে এখানে 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16টা। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে দেখো লেখা আছে আলোক সমাণু কয়টা সম্ভব? 16টা। এই 16টা আলোক সমাণু সম্ভব, মুখস্থ করার দরকার নাই, এমনি ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, এবার দেখো পেন্টোজ সুগার, মানে 5 কার্বন বিশিষ্ট সুগার। খেয়াল করে দেখো ভাইয়া, 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট সুগার। তাহলে এখানে কাইরাল কার্বনের সংখ্যা কত হবে? প্রথমটা এবং শেষেরটা বাদ দিলে 8 থেকে 3টা কার্বন, তাই না? তাহলে কাইরাল কার্বনের সংখ্যা হচ্ছে 3টা, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা। তাহলে পেন্টোজ সুগার, এটা অ্যালডোজ, এই যে অ্যালডো পেন্টোজ, অ্যালডো হেক্সো, যাই হোক, পেন্টো 5 কার্বন বিশিষ্ট শর্করা রাইবোজ হতে পারে বা ডিঅক্সি রাইবোজ হতে পারে। এর বেলায় সমাণু করা সম্ভব 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8টা। তাহলে আমরা এইভাবে কিন্তু আলোক সক্রিয় সমাণু বের করতে পারি। সূত্র কি বললাম? 2 টু দি পাওয়ার n। ওই n এর মান কেন বের করব? যে যতটা কার্বন থাকবে, দুইটা, প্রথমটা এবং লাস্টেরটা, মানে দুইটা বাদ দিব, বাকিগুলো হচ্ছে আমাদের কাইরাল কার্বন। দুইটা বাদ দিলে বাকিগুলো হচ্ছে আমাদের কাইরাল কার্বন। ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ। চলে আসি সামনের দিকে। এই যে মেসো টার্টারিক অ্যাসিড বলছিলাম, এটা তো নিষ্ক্রিয় সমাণু, এগুলো ভাই পড়াইছি, এগুলো আর লাগবে না। এই যে সূত্রটাও ভাই পড়াইছিলাম 2 টু দি পাওয়ার n, তাই না? এই সূত্রটাও কিন্তু ভাই পড়াইছিলাম, সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। চলে আসি ভাই সামনের দিকে। এইটা একটু দেখবা, টার্টারিক অ্যাসিডের মেসো সমাণুর সংখ্যা। টার্টারিক অ্যাসিডের মেসো সমাণু আছে কয়টা? মুখস্থ করে ফেলবা, একটা। টার্টারিক অ্যাসিডের মেসো সমাণু কয়টা আছে? টার্টারিক অ্যাসিডের মেসো সমাণু আছে একটা। খেয়াল রাখবা ভাইয়া, টার্টারিক অ্যাসিডের আলোক সক্রিয় সমাণু আছে কয়টা? 2টা। আর মেসো সমাণু আছে একটা। এই যে প্যাচ লাগাই ফেলবা, যেন প্যাচ না লাগে। মেসো সমাণু বললে মেসো আছে একটা, কিন্তু আলোক সক্রিয় সমাণু 2টাই তো, কারণ তোমার হলো ডি এবং এল, তাই না? একটা ডি সমাণু, একটা এল সমাণু। তাহলে আলোক সক্রিয় সমাণু আছে কয়টা? 2টা। কিন্তু মেসো সমাণু কয়টা? মেসো সমাণু আছে একটা। কথা বুঝতে পারছো? মেসো সমাণু কয়টা আছে? মেসো সমাণু আছে একটা। কোন একটা গরু জানি সেম কমেন্ট করতে বারবার, গাধাত্ব বরণ করেছে, মানে মানুষ না, কোন একটা কি যেন একটা পেজ, গাধাত্ব বরণ। যাক, ওকে ব্যান করে দিয়েছি। গাধায় এখন গাধাত্ব বরণ শেষে একটু ব্যান খেয়ে সুখে থাকুক, ভালো থাকুক। হ্যাঁ, ক্লাসে পাগল ঢুকছে। পাগল না, পাগল না, ও গাধাত্ব বরণ করেছিল, ওকে ব্যান করে ওকে একটু শান্তি দেওয়া হয়েছে। বাবু তুমি এখন শান্তিতে থাকো, তুমি তোমার লাইফটি দেখতে পাচ্ছ না, কিন্তু বাবু তোমার কোনো ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে বা তোমার পেজের বাকি মানুষদেরকে দিয়ে তোমার এই লাইফের অংশটুকু দেখে নিয়ে বাবু, তোমার জন্য শুভকামনা রইল। একটা গাধাত্ব পেজ, কি নাম যেন, একটা বুংবাং পেজ এসে উল্টাপাল্টা কমেন্ট সবাই করতেছিল। এক ভাগ্যিস সেই গাধাত্বকে বিদায় জানানো হয়েছে, ওকে ব্যান করে শান্তিতে পাঠানো হয়েছে, শান্তির জন্য। আমরা শান্তি খুঁজে বেড়াই, শান্তিপ্রিয় মানুষ। তাহলে ইনশাল্লাহ পারবো তো? তাহলে টার্টারিক অ্যাসিডের মেসো সমাণু কয়টা? সবাই ভাইকে উত্তর করে দাও।
টার্টারিক অ্যাসিডের মেসো সমান হচ্ছে একটা, টার্টারিক অ্যাসিডের মেসো সমান কয়টা? একটা। আর আলোক শক্তির সমান কয়টা? আলোক শক্তির সমান হচ্ছে ভাইজান দুইটা, ঠিক আছে? হ্যাভ এ রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড ইউর পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং। আচ্ছা চলে আসি আমরা এবার জৈব যৌগের সংকেত থেকে গাঠনিক সমাণু সংখ্যা নির্ণয়। চারটা কার্বন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা একটু সবাই মুখস্থ করে ফেলবা। এখানে কয়টা থেকে কয়টার সমাণু সম্ভব, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা ভাইয়া। চারটা কার্বনের বেলায় দুইটা চেইন, পাঁচটার বেলায় তিনটা, ছয়টার বেলায় পাঁচটা কমতেছিল, রাইট? কিন্তু আস্তে আস্তে পরের বার বেড়ে যাবে। সাতটা কার্বনের বেলায় নয়টা, 10টার বেলায় 75টা বিন্যাস সম্ভব। এই হচ্ছে আমাদের হিসাব। এই সংখ্যাটা সবাই মুখস্থ রাখবা, তাহলে তোমার ওই চেইনের সংখ্যা, তুমি তো পরীক্ষা খাতা নিশ্চয়ই বসে বসে 6টা কার্বন লিখে 5টা বিন্যাস তুমি কি 5টা বের করে দেখবা, এগুলো তো সুযোগ নেই। এগুলো কোনোভাবেই কোনো পরীক্ষায় না, এইচএসসিতে না এডমিশনে কোনোখানে সম্ভব। সেক্ষেত্রে অবশ্যই তুমি এই সংখ্যাটা মুখস্থ করে ফেলবা। চারটা কার্বনের বেলায় দুইটা মুখস্থ ইজিলি হয়ে যায়। চারটার জন্য দুইটা, পাঁচটার জন্য তিনটা, ছয়টার জন্য পাঁচটা, এক এক করে কম। ভেরি গুড। চারটার জন্য দুইটা, পাঁচটার জন্য তিনটা, ছয়টার জন্য পাঁচটা, 7টার জন্য 10টা, 10টার জন্য 20টা। খেলা শেষ। সরি, 10টার জন্য 75টা, 10টার জন্য 75টা। খেলা শেষ। 7টার জন্য 10টা, 10টার জন্য 75টা। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তোমরা আশা করি সবাই পারবা। এক্সাম কোর্স পাও না, বন্দিপাঠশালা.com ওয়েবসাইটে ঢুকবা, ঢুকে একটু সার্চ ঘুরে দেখবা দি ওয়ারিয়র্স এক্সাম ব্যাচ, মেডি এক্সাম ব্যাচ দি ওয়ারিয়র্স, এটা নাম তুমি পাবা। ঠিক আছে? ওকে গাইস, তাহলে আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা ইনশাল্লাহ এতটুকু পর্যন্তই থাকবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস শুরু করা হবে। তো সবাই এই ক্লাসটা কেমন বুঝছো অবশ্যই তুমি অবশ্যই তা বন্দি পাঠশালা গ্রুপে ক্লাসে রিভিউ জানাতে পারো, টাইগার ডিমসি একাডেমিতে রিভিউ জানাতে পারো। দিস ইজ মি ডক্টর আবরার হামিম সাইনিং অফ টুডে। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে। ঠিক আছে? সো আজকে তোমাদের এই জৈব যৌগের প্রথম পর্বের মাধ্যমে জৈব যৌগ পড়ানো শুরু করলাম, এবং দেখো এই যে এতটুকু পর্যন্ত পড়াইছি, আমার বিশ্বাস প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা এতটুকু পর্যন্ত যে এমসিকিউ ভাই ক্লাসে পড়াইছি ইনশাল্লাহ তোমরা সবগুলোই পারবা। এটাই হচ্ছে কনফিডেন্স গ্রো করার ওয়ে। অ্যান্ড আই থিঙ্ক ইনশাল্লাহ আমি তোমাদেরকে সেই পরিমাণ সাপোর্ট আজকের ক্লাসে দিতে পেরেছি, এবং আমার বিশ্বাস যারা এই পুরো সময় ধরে ভাইয়া ক্লাসে ছিলা, ভাইয়া এই ক্লাসে ছিলা, তোমরা ইনশাল্লাহ মোটামুটি এখান থেকে যে এমসিকিউ আসবে তোমরা পারবা। অন্ততপক্ষে আমি যেগুলো ক্লাসে পড়াইছি এগুলো ইনশাল্লাহ মাথ পারবা, এবং তুমি দেখবে যে ম্যাক্সিমাম পড়া ক্লাসের মধ্যে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তুমি যখন এখন বাসায় একটু পড়বা, একটু পড়লেই দেখবে তুমি পারতেছো, একটু যখন বইটা রিভিশন দিবা দেখবে পারতেছো। দাগানো লাইন তো দেখছোই। ক্লাসের শেষে তোমাদের এই ক্লাসের ক্যাপশনে এডিট করে এই অংশটা পিডিএফ তোমরা পেয়ে যাবা। সো তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি, পুরোটাই পিডিএফ দুটো রেডি করে দিয়ে দিব, তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি। আমার মনে হয় তোমাদের ইনশাল্লাহ সবারই কাজে লাগানো উচিত। ইনশাল্লাহ তোমাদের সাথে ভাইয়ার পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় স্টুডেন্টরা অনেক বেশি ভালো থাকেন। আই লাভ ইউ অল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা। ভালোবাসা রইল সবার জন্য। থ্যাঙ্কস ভাইয়া পুরা যারা তোমরা ছিলা। অনেকদিন পর লাইভ ক্লাস না? ওকে, পিডিএফটা ক্লাসের উপরে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, টাটা।